সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী শনিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বিএসআরএম গণতন্ত্র এখন। আপনাদের সাথে আছি আমি সিকান্দার রেমান। ঈদ আনন্দে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কি আছে, এই প্রশ্ন রয়ে গেছে। মন্ত্রীদের কথা ও কাজের মিল কতটা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বস্তিদায়ক সাধারণ মানুষের জন্য। একই সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের নিদারুণ কষ্ট, আমদানি করা জ্বালানির দাম কতটা প্রভাব পড়বে, দেশের সামগ্রিক উন্নয়নের গতি কোন পথে, আলোচনা করব চারজন অতিথির সাথে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এরপর রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। আমার বাদিকে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সবশেষ রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আমরা রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। নতুন সরকার এবং সরকারের এক মাস পরই আমরা একটা আমাদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আমরা পালন করতে যাচ্ছি। ঠিক আগ মুহূর্তে বাড়ি ফেরা যে মানুষের উপচে পড়া ভিড়, আমরা বিগত দিনেও দেখেছি যেই প্রবলেমগুলি ছিল, এখনও কি একই প্রবলেম রয়ে গেছে? আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কীভাবে দেখবেন? যদি থেকে থাকে কেন রয়েছে, আর যদি না থাকে তাহলে নিশ্চয়ই আপনি ধন্যবাদ দেবেন। ধন্যবাদ সবাইকে। প্রবলেমটা তো একই রকম থাকবে, কারণ সিচুয়েশনটা তো একই আছে। ঢাকা শহরে 3,66,00,000 মানুষ বসবাস করে। বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই যেখানকার মানুষ ঢাকা শহরে পাওয়া যাবে না। এবং বাংলাদেশে যদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা বলি, তো এটাও সুষম শিল্প বিকাশ হয়নি বাংলাদেশে। একটা কনসেন্ট্রেশন হয়েছে এমন যে শিল্প বলি, কলকারখানা বলি, ব্যবসা বাণিজ্য বলি, এমনকি সার্ভিস সেক্টরের কিছু যদি বলি, সব কিছুই ঢাকা কেন্দ্রিক। ফলে যখন উৎসব আসে তখন এই মানুষগুলো তো এলাকায় ফিরে যেতে চাইবেই। এটা আমাদের প্রতি বছরের সমস্যা। এই প্রতি বছরের সমস্যা, প্রতি বছরই একই কথা বলতে হয়। মন্ত্রীরা যে কথা বলেন আমরা সেই একই কথা শুনতে পাচ্ছি যে না, কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা যদি ইয়েতে দেখি, যমুনা সেতুর একটা হিসাব দেখলাম যে 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 51,000 বাস ট্রাক পরিবহন হয়েছে। সেটা নর্মালি যা হয় তার 2.5 গুণেরও বেশি। এটাই তো হবে। তো ফলে এর চাপটা পড়বে না। রাস্তা কি 2.5 গুণ চওড়া হয়েছে? তা রাস্তা তো 2.5 গুণ চওড়া হয়নি, কিন্তু মানুষ তো যাচ্ছে। ফলে এর জন্য কি ব্যবস্থা করা যায়? আমাদের সঙ্গে যখন আমাদের শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা প্রস্তাব দিলাম যে যদি আমরা শিল্পাঞ্চলগুলো দেখি, নারায়ণগঞ্জ এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের প্রত্যেক উপজেলার বাস ছাড়ে নারায়ণগঞ্জ থেকে। গাজীপুর এমন একটা জায়গা যেখান থেকে সব উপজেলার বাস যায়। আমাদের যদি সাভার আশুলিয়া বলি, সেটা একই অবস্থা। তো এমনকি ময়মনসিংহ পর্যন্ত আমাদের শিল্প কলকারখানাগুলো তৈরি হয়েছে। তাহলে এরা যাবে কোন রাস্তা দিয়ে? যদি উত্তরবঙ্গের 16টা ডিস্ট্রিক্ট ধরি, তাহলে ওই আমাদের টাঙ্গাইল হয়ে যমুনা সেতু হয়ে যাবে। আর যদি এদিকে আসে বরিশালের দিকে যায়, তাহলে লঞ্চ ছাড়া তাদের গতি নাই, কারণ বাসে কাভার করতে পারবে না সদরঘাট। আর যদি চট্টগ্রাম এবং ইয়েতে যায়, সিলেটে যায়, তাহলে শেষ পর্যন্ত কাঁচপুর ব্রিজের উপর দিয়ে তো যেতে হবে। তো কাঁচপুর ব্রিজটা একটা বটলনেকের মতো। এটা দিয়ে একটা দিকে চলে গেছে কুমিল্লার দিক দিয়ে চট্টগ্রামে, আর একটা হচ্ছে আপনার সিলেটে। এই যদি আমাদের সড়ক ব্যবস্থাপনাটা দেখি, আর ঢাকা শহরের সড়ক কি, ঢাকা শহরের প্রধান সড়ক 3টা। তো এইরকম একটা মানে আমাদের সড়কের অব্যবস্থাপূর্ণ শহর, সেখানে ইচ্ছা করলেই তো একটা ব্যবস্থাপনা তৈরি করা যাবে না। ফলে আমাদের মন্ত্রীদের এই সমস্যাটাকে মাথায় রেখেই সমাধানের পথগুলো খুঁজতে হবে। আমরা বলেছিলাম একটু জোনিং করা দরকার। ঈদের ছুটি যদি 7 দিন হয়, তাহলে মালিকদের সঙ্গে এরকম কথা বলে যে আশুলিয়া যদি 17 তারিখে ছুটি দেয়, তাহলে গাজীপুর দেবে 18 তারিখে ছুটি। তাহলে 17 তারিখে যাকে ছুটি দিয়েছে তার কাজ শুরু হবে আবার 24 তারিখে, আর 18 তারিখে যার ছুটি দিয়েছে তার কাজ শুরু হবে 25 তারিখে। এটা আমরা গত 2 বছর ধরে আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে এই প্রস্তাবটা দিয়ে আসছি, বলে এটা নাকি করা যাবে না। কিন্তু আমরা দেখি শ্রমিকরা কিন্তু মালিকদের সঙ্গে নানা ধরনের দেন দরবার করে ছুটি আগের দিনে, আগের মাসের শুক্রবারগুলো কাজ করে সেই শুক্রবারের ছুটিগুলো জমিয়ে ঈদের সময় একসঙ্গে তারা ছুটিটা নেয়। কারণ 4 দিন 5 দিনের জন্য বাড়িতে যাওয়াটা তাদের জন্য ঠিক হয় না, বলে আর্থিকভাবেও এটা ঠিক পোষায় না। তারা কিন্তু এটা করে নেয়। তাহলে এটা যদি প্রতিষ্ঠান ভিত্তিক করতে পারে, তাহলে জোন ভিত্তিক করতে পারবে না কেন? এই উদ্যোগটা নিলে কিছুটা চাপ কমানো যাবে। কিন্তু ঈদে আসলে পরিপূর্ণভাবে স্বাভাবিক যেভাবে গাড়ি ঘোড়া চলে সেরকম তো চলবে না। এটা তো আমাদের ধরে নিতেই হবে, এই দুর্ভোগটা আমাদের হবেই। শুধু ট্রেন বাড়ালেই কি হবে? লাইন না থাকলে ট্রেন বাড়িয়ে আপনি ট্রেন কোন রাস্তা দিয়ে যাবে? বাসের সংখ্যা বাড়ালেই হবে?
আর আমাদের প্রায় 172-73টা লঞ্চ এই পুরো বরিশাল থেকে শুরু করে একদম পটুয়াখালী যাওয়া আসা করে। ইচ্ছা করলেই কি লঞ্চের সংখ্যা বাড়লেই আমাদের নদীর কি প্রশস্ততা বাড়ানো যাবে, নদীর নাব্যতা বাড়ানো যাবে? তাহলে আমাকে সব কিছু বিবেচনায় রেখেই পরিকল্পনা সাজাতে হবে এবং মানুষকে আশ্বস্ত করতে হবে যে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা একটু ধৈর্য রাখবেন। কখনো কখনো অতি কথনও কিন্তু সমস্যা তৈরি করে। দেখুন, যানজটের কোনো সমস্যা নেই, অথচ দেখা গেল যে কালকে রাত 10টায় রওনা দিয়ে আজকে 3টায় বগুড়া পার হয়েছে, এদিকে কিন্তু বলেই যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে না। আবার বলছে যে না, কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। বাস্তবে কিন্তু মানুষ দেখছে যে মানে 900 টাকার ভাড়া 1700 টাকা নেওয়া হচ্ছে। এই কথাগুলো আমার মনে হয় একটু বন্ধ করা। কার বোঝাচ্ছেন? দায়িত্বশীল মন্ত্রী। জি, এই বিষয়ে রেজাল্ট করুন, আমি আপনার কাছে জানতে চাই এই একেবারে এই প্রশ্নটা, সিগনিফিকেন্ট এই প্রশ্নটা, যে যেটা বলছে সরকার বাস্তবতা কি আপনি দেখছেন? জি, ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলাপ আসছে যে রতন ভাই যেটা বললো যে আসলে আমাদের তো এটা একটা ব্যবস্থাপনা দরকার। প্রত্যেক বছরই কম বেশি সমস্যা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে তারা ছুটিটা লম্বা করে দেওয়া, আগের থেকে ঘোষণা দেওয়ার কারণে এই সমস্যাটা এতটা হয়নি। মানুষ অনেক আগের থেকে আপনার যাওয়া শুরু করেছিল, একসাথে চাপটা পড়েনি। একসাথে চাপ পড়ার কারণে আপনার ডেফিনেটলি অনেকগুলো সমস্যা হয়েছে এবং এই সমস্যাগুলোর সাথে মন্ত্রীর কথার পার্থক্য আছে। মন্ত্রী হয়তো যে সমস্ত জায়গায় ভিজিট করছে সেখানে দেখতেছে ভাড়া তো বেশি নেওয়া দূরের কথা, মন্ত্রীদের দেখে ভাড়া 10-20 টাকা আসলেই কম নিচ্ছে, কিন্তু সেটা যতক্ষণ মন্ত্রী ভিজিট করতেছে ততক্ষণ। এবার মন্ত্রী আইসা মিডিয়াতে বলছে ভাড়া বেশি নিবে কি, কিছু কিছু জায়গায় তো 10-20 টাকা কম নিচ্ছে, 830 টাকার জায়গায় ভাড়া 800 টাকা নেওয়া হচ্ছে, 30 টাকা মাফ করে দিচ্ছে। আরে বাবা, এটা তো মাফ করে দিতেছে আপনার সামনে, কিন্তু আপনি তো সারা বাংলাদেশের বা সারা ঢাকার সব বাস কাউন্টারে ভিজিট করছেন না। হ্যাঁ, তো ফলে যেটা রতন ভাই বললো, হ্যাঁ 900 টাকার ভাড়া 1700 টাকা নিচে বহু জায়গায়। আবার বহু জায়গায় বাস যাত্রীরা দেখা যাচ্ছে যে আপনার যাওয়ার জন্য অনেক একটা সিট 4 জন যাত্রী, ভাড়া 200 টাকা, একজন মাঝখান থেকে বলে আমি 300 টাকা দিব, তাও আমারে নিয়ে যান। হ্যাঁ, সো তখন এখানে দেখবে যে 4 জন আসছে একসাথে, তাহলে অগ্রাধিকার কার হবে? যে 300 টাকা অফার করছে তার। হ্যাঁ, ভাড়াটা বেড়ে যাচ্ছে। প্রাইভেট সেক্টর আপনি কিছু করতেও পারবেন না। তো ফলে সব মিলায় সমস্যা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তো এবং এইটাকে সরকারের ডিসক্রেডিট, জনগণের ধৈর্যচ্যুতি, নানা দিক থেকে ব্যাখ্যা করা যাবে, কিন্তু মূল কথা হলো আপনি দেখেন এইটা তো আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। ঈদ আসবে, লোকজন গাদাগাদি করে যাবে, এর মধ্যে কিছু লোক মারা যাবে। হ্যাঁ, প্রচুর সড়ক দুর্ঘটনার খবর হবে, লঞ্চে অব্যবস্থা, লঞ্চে কি নির্মমভাবে 2 জন লোক মারা গেল, মানে কোনো কারণ নাই এভাবে মারা যাওয়ার। তার মানে উৎসব আসবে, উত্তেজনা আসবে এবং আমরা বেঘুরে প্রাণ হারাবে। মানে মানুষের কোনো জীবনে কোনো মূল্য নাই এই দেশে। তারপরে মন্ত্রীদের কথাবার্তার তো এরকম, ডেফিনেটলি এটা খুবই দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা যেগুলো বাজারে আসছে, কিন্তু কিছু কিছু আবার ফটোকাটও আসছে। হ্যাঁ, কথা যে সব মন্ত্রী, বললাম তো মন্ত্রী সে যে জায়গায় ভিজিট করছে সে জায়গায় যেটা রিপোর্ট পেয়েছে সেটা বলছে, সেটাকে একটা ইউনিভার্সাল সত্য আকারে প্রচার করা হয়েছে, তখন অবশ্যই মন্ত্রীর কথা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য তৈরি হবে, যেটা এটা তৈরি হয়েছেই, বোঝা গেছে আর কি, মানে পরিলক্ষিত হয়েছে। কিন্তু আমি অন্য একটা কথা এটার বাইরে বলতে চাই। আমার ধারণা আপনার জবাব প্রশ্নের উত্তর এখানে আসছে। পৃথিবীর অন্য কোনো দেশে কি এরকম উৎসব যাত্রা হয়, বা আরও তো মুসলমান দেশ আছে, এরকম ঈদ যাত্রা হয় অন্য কোনো দেশে এইভাবে, এই লেভেলে? সেটার ব্যবস্থাপনা কি হয়? বা ক্রিসমাস আসলে নিউ ইয়র্ক থেকে কি সব একদম এইভাবে ছুটে যায়? কিছু লোক তো উৎসবে যাতায়াত করে, কিন্তু আমি বলছি আমাদের যেই একটা ফেস্টিভ কালচার, উত্তেজনা, এটার যে একটা আপনার ব্যাপার বছরের পর বছর ধরে, এবং টেলিভিশন অ্যাড ইন্ডাস্ট্রিতে আলো আসবেই, স্বপ্ন বাড়ি যাবেই, হ্যাঁ, তারপরে স্বপ্ন লাশ হয়ে ফেরত যায়। তো এই যে এটাকে যে একটা এরকম একটা গল্পের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, একটা নিকৃষ্টতম ব্যবস্থাপনাটাকে, এটাকে যে আবেগ দিয়ে আবার কালচারাইজেশন করা হয়েছে, এর কাফারা এই যে লাশ পড়তেছে এখন। হ্যাঁ, যেটা রতন ভাই বললো, আপনার ঢাকা শহরে তো এইভাবে দেখেন, একটা সিটি, পৃথিবীর সবচেয়ে নোংরা সিটি ঢাকা শহর। হ্যাঁ, এটা স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে আছে এখানকার মানুষ, এটা মানবেতর জীবনযাপন করে এখানকার মানুষ, তার যানজট থেকে শুরু করে পরিবেশ দূষণ, বায়ুর মানে অবস্থা, পানি, খাবার সব মিলিয়ে এইটা তো ধরেন, এইটা ঠিক না করে, এটা সার্বিক, ঠিক শুধু ঈদযাত্রা না, সার্বিকভাবে এই পরিকল্পনা যদি না নেন, এইটা যত সরকারি আসুক, যেভাবেই আসুক, এটা আপনি চালাকি করে 1-2 বার হয়তো ভালো করতে পারবেন। আগেই 15 দিন 20 দিন আগে 10 দিনের ছুটি দিয়ে দিলে তো মানুষ যখন ধারাবাহিকভাবে না গিয়ে ভেঙে যাবে, তখন প্রভাবটা কম পড়বে, তখন আপনি বলবেন আপনি সফল। কিন্তু আসলে এটার একটা
কাঠামোগত পরিবর্তন দরকার, এবং সেই কাঠামোগত পরিবর্তনের জন্য আপনারা দেখতে পৃথিবীর আর কোন দেশে সিটি থেকে, রাজধানী থেকে ছোটাছুটি করতে গিয়ে, এইভাবে ছোটাছুটি করে করে মানে ঈদযাত্রা, উৎসব যাত্রা করতে গিয়ে মানুষের জীবন যায়। ফলে এইটার পার্মানেন্ট একটা সলিউশনের জন্য আমাদের কর্মসংস্থান, এই যে বৈষম্যটা নগর থেকে আপনার অন্যান্য এলাকার যে বৈষম্য, এটা কমায় আনতে হবে। কমায় আনলে এগুলো দূর করা সম্ভব হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, একই প্রশ্ন আপনার কাছে একটু ঘুরিয়ে করতে চাই। বিগত দিনেও কিন্তু আমরা এই আলোচনাগুলো করেছি, এই টেবিলে আপনি ছিলেন অতিথি হিসেবে, আপনার সঙ্গে একই প্রশ্ন করেছি। তখন আমরা যেই দোষগুলি, যেই ত্রুটিগুলি নিয়ে আলোচনা করছি, এখন আবার একই দোষ, একই ত্রুটি, একই অভিযোগগুলি করছি। এটা চলতেই থাকবে কিনা? আমি নিজেও গতবার ঈদে গাড়ি করে গিয়েছি ঢাকা থেকে গাইবান্ধা আমার গ্রামে, এবং আমার প্রায় 27 ঘন্টা লেগেছিল। 27 ঘন্টা। এটা হিউম্যানলি ইম্পসিবল একটা প্রবলেম, যেটা আসলে একই সময়ে একই রাস্তায় একই পরিমাণ গাড়িতে এত বেশি পরিমাণ লোক যায়, এটা আসলে কোনো ম্যানেজমেন্ট করা সম্ভব না। দুর্ভোগটা কমানো সম্ভব চেষ্টা করলে ম্যানেজমেন্টে। কারণ আমি যাত্রাপথে দেখেছি যে একসাথে অনেকগুলো গার্মেন্টস ছুটি দেওয়া হলো, সবগুলো গার্মেন্টসের লোক ব্যাগ নিয়ে দাঁড়ালো গাজীপুরের বিভিন্ন, এবং ওই রাস্তার অর্ধেক হলো গার্মেন্টসের লোক দাঁড়িয়ে আছে, গাড়ি যাবে কীভাবে, সেটা ম্যানেজমেন্ট করা যেতে পারে। গাড়ি একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওখানে সরানোর কোনো উপায় নেই, ওখানে একটা টার্ন হয়ে গেল, একটা গাড়ি ভিআইপি বা কেউ শার্ট করে লাইনের বাইরে চলে আসছে, পুরো ব্লক হয়ে গেছে, ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর কেউ আসতেছে পুলিশ, বা কেউ পুলিশ ট্রাই করে সীমিত নিয়ে। তো এইটার জন্য যেটা দরকার, যেটা অনেকটা রতন ভাই বললেন, রনি ভাই বললেন, এটাকে 1 মাস আগে থেকে ম্যানেজমেন্ট করতে হবে। টিকিটের দাম অর্ধেক করে দেন 1 মাস আগে, যারা স্কুল ছুটি হয়ে গেছে হাউস ওয়াইফ তার আগেই পাঠিয়ে দেবে। লোডটা কমায় দেন, যত লোড কমাবেন যেন শেষের দিকে গিয়ে কোনোবার এমন হয়েছিল, কিন্তু ঈদের আগের দিন ফাঁকা, ঈদের আগের দিন সব বাস ফাঁকা, টিকিট এমন হয়েছিল একবার, মনে আছে আমার। আপনি 1 মাস আগে থেকে মোটিভেট করতে থাকেন, ছুটি দিতে থাকেন, আগে পিছিয়ে করেন, শিফটিং করেন, সরকারি আগে বেসরকারি আগে, এবং যত গাড়ি ভেহিকেল আছে সেনাবাহিনীকেও প্রয়োজন এঙ্গেজ করতে হবে, ভেহিকেলটা একটু বাড়িয়ে দিতে হবে। ভেহিকেল বাড়িয়ে তো লাভ নেই, রাস্তা বাড়াতে পারছেন না, আমরা চাইলেও রাস্তা ডাবল করতে পারবো না। মন্ত্রী মহোদয়, আমি দেখছিলাম টিভিতে, উনি ঘুরছেন ফিরছেন, ট্রাই করছেন, ওনার তথ্য ঘাটতি ছিল হয়তোবা, যেটা ওই রাশিয়ান জারের ক্ষেত্রে হয়েছিল। রাশিয়ান জার একটা যুদ্ধ ছিল 1817-19 সালে, উনি নিজে কমান্ড নিয়েছিলেন, তার ইমেজ বাড়ানোর জন্য যুদ্ধের কমান্ড নিজে নিয়েছিলেন। ওট ইজ এ রং ডিসিশন। যুদ্ধে যখন ডিজাস্টার হতে থাকলো, তার ইমেজ আরও পড়তে থাকলো, বলশেভিক রেভলিউশন জয় হয়ে গেল, আর তার কাছে মেসেজ আসছে যে বিপ্লবীরা এখনও মস্কো থেকে বহু দূরে, বিপ্লবীরা রাজপ্রাসাদে ঢুকে গেছে, তখনও তার কাছে তথ্য আসে নাই। পরে উনি ছুটে আসেন, উনি ফ্যামিলিকে খুব ভালোবাসতেন, উনি ছুটে এসে দেখলেন ওনার প্যালেস বিপ্লবীরা দখল করে ফেলছে, ওনার লাগেজ নিজের হাতে ক্যারি করতে হচ্ছে, কোনো সৈন্য তাকে সেলুট দিল না। তো ওই মন্ত্রী মহোদয়ের কাছে তথ্য আসার আগেই উনি মন্তব্য করে ফেলছেন। এটা এক্সিওমেটিক, আজ থেকে শুরু করে ঈদ পর্যন্ত এই জাম চলবে, ঈদের আগের দিন রাত পর্যন্ত, ঈদ রাস্তায় ঈদ করতে হতে পারে অনেককে। এটা এক্সিওমেটিক, ঢাকা শহরে আমরা ইফতার করতে পারবো না, 3টা বা 4টায় রওনা দিলে রাস্তায় ইফতার করতে হবে। তো এইটা নিয়ে মন্তব্য কনফিডেন্টলি বলাটাই হচ্ছে ওনার সরলতা। মানে উনি ঘুরছেন ফিরছেন, ট্রাই করছেন। ভাড়া দেখুন, ভাড়া তো বেশি হইতেই হবে। যে বাস ট্রিপ দেয় 2টা বা 3টা বা 4টা, সে এখন দেবে একটা ট্রিপ, সে ঘুরে আসতে পারছে না 48 ঘন্টায়, সে কীভাবে তার টাকা উঠাবে, কীভাবে কর্মচারী বেতন দিবে? এই ক্ষেত্রে স্টেট সাবসিডি দিতে পারে, স্টেট সেক্ষেত্রে আগায় আসতে পারে যে ঈদের সময় আমরা এই প্যাকেজ দিব, এই ট্যাক্স ফ্রি করে দেব, কিছু একটা প্যাকেজ দিলে কমতে পারে। এটা সহজ সমাধান নাই, এটা অনেক বড় ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি বাংলাদেশ অর্জন করতে পারে নাই। তবে অল্টারনেটিভ অনেক কিছু করতে হবে। ইভেন ডেইলি যে ট্রাফিকগুলো আমাদের হয় প্রতিদিন, এটারও ম্যানেজমেন্ট আছে। আপনি 7টার সময় স্কুল শুরু করে দেন, তাহলে 6:30টার মধ্যে সবাই বের হয়ে যাবে, 7টার মধ্যে স্কুল সব আবার বাসায় চলে আসবে। 9টার সময় সরকারি অফিস দেন, 10:30 11টায় বেসরকারি অফিস দেন, বেসরকারি অফিস চলবে 8টা পর্যন্ত, সরকারি অফিস ছুটি হবে 4টায়। প্রতিটা সেগমেন্টে যদি 2 ঘন্টা করে গ্যাপ রাখেন, রাস্তার লোকরা বাড়ি চলে যাবে। এটা অনেক সিটিতে করে, এটা অনেক সিটিতে করে। ধন্যবাদ আপনাকে। এই যে বিষয়টা, এই বিষয়ে সমালোচকরা যে আলোচনাগুলো করলেন, অত্যন্ত খুবই গঠনমূলক আলোচনা করেছেন। আমি যে কথাটা আমি মাঝে মধ্যেই বলি, একটা সরকার একটা প্রস্তুতি লাগে। আপনি মন্ত্রীর আলোচনা বা মন্ত্রীর বক্তব্য উনি বলছেন যে উনি সরলভাবে বলেছেন। আসলে বিষয়টাকে এই ধরনের একটা পরিস্থিতি হওয়ার জন্য এই মন্ত্রী তো নিজে প্রস্তুত ছিলেন না, মানে উনি নিজে জানতেন না যে উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, উনি তো জানতেন না। এখন যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা প্রায় মাঝে মধ্যে উদাহরণ টানি, সেটা হচ্ছে যে এটা সিস্টেম, বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা এবং সরকার দায়িত্ব গ্রহণের যে ব্যবস্থাটা, মানে রেওয়াজ বলেন, আইন বলেন, হোয়াট এভার যেটি বলেন না কেন, সেটা
আপনি আমি যদি এবারে উদাহরণটা নিই, 12 তারিখে নির্বাচন হলো, 13 তারিখে হয়তো গেজেট নোটিফিকেশন হলো, 17 তারিখে শপথ হলো, তার মানে ওই দিনই মোটামুটি সরকার গঠন হয়ে গেল। মন্ত্রীরা জানলেন তারা কে কে কোন দপ্তর পেলেন, তারপর দিন তারা অফিসে গেলেন। তাদের কার কি টাস্ক, মৎস্যের কাজ কি, শিল্পের কাজ কি, যোগাযোগের কাজ কি, তারা তো এর আগে ছিলেন না, মানে কি বলে অবহিত ছিলেন না, বা মানসিক প্রস্তুত তাদের অনেকের ছিল না। যুক্তরাষ্ট্রে যেটা করা হয়, যেমন দেখবেন আমরা প্রেসিডেন্ট একটা নির্দিষ্ট ক্যালেন্ডার ইয়ারে ক্যালেন্ডার টাইমে ইলেকশনটা হচ্ছে, ইলেকশনে তিনি জিতলেই তিনি দায়িত্বভার গ্রহণ করছেন না, তাকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়, তখন তাকে মিডিয়াতে তাকে পরিচয় করা হয় বা তাকে বলা হয় প্রেসিডেন্ট ইলেক্ট। প্রেসিডেন্টের একটা ট্রানজিশনাল টিম থাকে, প্রেসিডেন্টের সেই ট্রানজিশনাল যারা তার নির্বাচনে কাজ করেন, বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় সম্ভাব্য, যেটা অনেকে ছায়া বিলেতি ধারায় ছায়া সরকার বলতে পছন্দ করে, আমি ঠিক ওইভাবে না বলে আমি যদি বলি একটা ট্রানজিশন টিম। এই ট্রানজিশন টিম কেউ ট্রান্সপোর্টে কাজ করছে, কেউ ডিফেন্সে কাজ করছে, কেউ ফরেন অ্যাফেয়ার্সে কাজ করছে, কেউ এডুকেশন নিয়ে কাজ করছে। প্রেসিডেন্টের এই ডেরা, প্রেসিডেন্টের মানে অনেক সময় নিয়ে ট্রানজিশনটা করে। এক্স্যাক্টলি, নির্বাচন আগে থেকে করছেন এবং নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমেরিকার আইনটাই হচ্ছে এটা যে একেবারে মানে আপনার FBI থেকে করে সিআই থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সব কিছু প্রেসিডেন্টকে তারা অবহিত করেন। প্যারালালি তারা সিটিং প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্ট ইলেক্ট সেই ইনফরমেশনগুলো তারা মানে ইনফরমেশনগুলো পান। 3 মাস সময় নেই এটা রাইট। এবং এই যে তার যে ট্রানজিশন টিম, তারা কিন্তু রেসপেক্টিভ মিনিস্ট্রিতে ডিপার্টমেন্টে তারা কিন্তু অলরেডি কাজ শুরু করেছেন, সিটিং সেক্রেটারির সাথে জয়েন্ট সেক্রেটারির সাথে তারাও কাজ করছেন প্যারালেলি। তারা জানছেন রাষ্ট্রের সমস্যাটা কি, কোথায় কী ছিল, কী করতে হবে, পরবর্তীতে তারা নোট নিচ্ছেন, নিয়ে প্রেসিডেন্টকে অবহিত করছেন। প্রেসিডেন্টও কি কোনো ওই 3 মাসে এই যে তিনি প্রতিনিয়ত পাচ্ছেন, তখন তিনি চিন্তা করেন এই সমস্যার সমাধান করার জন্য সেক্রেটারি অফ স্টেট মানে পররাষ্ট্রমন্ত্রী কে ভালো করতে পারবেন, বা যোগাযোগ মন্ত্রী কে ভালো করতে পারবেন, বা শিক্ষাকে ভালো করতে পারবেন, সেও তার টিমটা সময় নিয়ে সাজান। ঠিক আছে, তখন হয় কি দেখবেন যে মানে আমেরিকার প্রেসিডেন্ট যেদিনই শপথ নিতে রাষ্ট্র স্মুথলি চলছে, মানে তাদের কোনো ব্যত্যয় ঘটছে না। আমাদের দেশে তো মন্ত্রীদের করিডোর চিনতে, তার নিজের কক্ষ চিনতে, কত নম্বর ভবনে তার অফিস, কত তালা এবং কত নম্বর রুম, তাকে একজন সাথে করে নিয়ে যে চিনাইতে, এবং বেশ কয়েকদিন মানে আমার মতো লোকের তো দিয়ে একদিন সময় লাগতো অ্যাটলিস্ট মানে মানে আত্মস্থ হতে। এই জায়গাটায় আমাদের যেটা দরকার চিন্তা করতে হবে ভবিষ্যতে। আজকে 1 মাস বয়সী একটি সরকার, খুব খুব ক্লিয়ারলি বলি যে 1 মাস বয়সী একটি সরকার, এই সরকার ক্ষমতা আসার পরপর রোজা শুরু হয়ে গেল। এই সরকার ক্ষমতা আসার পরপরই আপনার ইরানের সাথে আপনার ইসরায়েল এবং ইউএসের যে এটা যুদ্ধটা শুরু হয়ে গেল। একটা ক্রাইসিসের মধ্যে তো আমরা পড়েছি, মানে নিত্যদিনের ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি আমরা। এই ক্রাইসিসগুলো সামাল দেওয়ার জন্য প্রাইম মিনিস্টারকে কিন্তু মানে ছুটির দিনও তাকে অফিস করতে হচ্ছে, ডিসিশন নিতে হচ্ছে, মনিটরিং করতে হচ্ছে, এবং তিনি মানে রেজাল্ট ওরিয়েন্টেড সিদ্ধান্ত জানতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। তো ফলে এইবার যে সমস্যাটা আপনি যেটা দেখলেন মানে বিএনপি সরকারের বেলায়, আই হোপ মানে যদিও বলবেন কি সমস্যাটাকে এইবারই প্রথম দেখা দিল না, সমস্যাটা প্রতি বছরই দেখা। আপনি মনে করছেন আগামীতে এটা থাকবে না, অভিজ্ঞতা হয়ে প্রতি বছরই এই সমস্যাটা থাকে, এটা মানে বছরের পর বছর চলছে। এই সমস্যাগুলো আমরা কি করে ট্যাকেল দেবো, রনি বললেন, শামীম বললেন, রতন বললেন, এই বিষয়গুলো আমি কথা বলবো। আমার মনে হয় যে নেক্সট কোরবানি ঈদে আমরা আরো হয়তো বেটার পারফর্ম করতে পারবো, মানে আমাদের গভর্নমেন্টের কথা বলছি। সদরঘাটের মর্মান্তিক দুর্ঘটনা আমরা কি দেখলাম যে 2টা লঞ্চ, মাঝখানে একটা নৌকা, যে নৌকা দিয়ে লোকজন উঠতেছিল, কেরানীগঞ্জ থেকে আসতেছিল তারা, এবং এটা কিন্তু একবারে হরহামেশা দৃশ্য। আমার নিজের বাড়িও দক্ষিণাঞ্চলে ভোলায়, তো আমরা এটা সবসময় দেখে আসি। তদারকি যাদের করার কথা তারা কি তদারকি করছে? আর যদি না করে থাকে কেন করছে না? গতকালকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরেও আমরা দেখলাম সবগুলো লঞ্চ একেবারেই টইটুম্বর, অর্থাৎ যে কতজন যাত্রী নেওয়ার কথা তার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে তারা যাচ্ছে। যদিও আবহাওয়া অফিস থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল কালবৈশাখীর, এবং কালবৈশাখীর ঝড় হয়েছে। যদি সেখানে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতো, তাহলে এই যে ক্যামেরার সামনে এসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা ধরনের বক্তব্য দেয়, সেই বক্তব্যের মিল কোথায়? তাহলে যাত্রীরা কি সেখানেও জিম্মি? যেমন ধরুন আমাদের সদরঘাট থেকে দৈনিক গড়ে 50 থেকে 60টা লঞ্চ ছাড়ার কথা, গতকাল ছেড়েছে 134টা, আজকে এ পর্যন্ত 120টা ছেড়েছে। কেন? কারণ মানুষ যাচ্ছে তো, এবং যাত্রীরা লঞ্চে যখন ওঠে খেয়াল করে দেখবেন শুধু যাত্রী ওঠে না, যাত্রীর সঙ্গে কিছু লাগেজ থাকে।
তাহলে একটা লঞ্চের ধারণ ক্ষমতা কত, সেই পানির প্লবতার সূত্র আর্কিমিডিস কত আগে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাহলে একটা লঞ্চ কতটুকু মানে মানে ভার বহন করতে পারবে। 2 নম্বর হচ্ছে আমাদের নাব্যতা কতটুকু আছে, তার সঙ্গে হলো যে বাতাসের গতিবেগটা কীরকম, সব বিবেচনা করে তো লঞ্চগুলো চলার কথা। বড় বড় লঞ্চ যেগুলো আছে, যেগুলো 800-900 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন, সেগুলোতে কিন্তু এখন অত্যাধুনিক সিস্টেম আছে, ফলে সেগুলো নিয়ে সমস্যাটা হয় না। সে 800-900 যে লঞ্চের ধারণ ক্ষমতা, সেখানে 1800 পর্যন্ত আমরা দেখেছি যে কিছু কিছু লঞ্চ ওই ঈদের আগে রং করা হয়, যাতে ঈদের সময়, আপনি দক্ষিণাঞ্চল লোক আপনি ভালোই জানেন যে ঈদের আগে লঞ্চ রেডি করে রাখা হয়, যে এরা শুধুমাত্র ঈদের 5 দিন তারা শুধু যাওয়া আসা করবে, তাতে সারা বছরের খরচ তাদের উঠে আসবে। তো এইরকম ব্যবস্থাটা হয়, সেগুলোকে আমরা দেখেও না দেখার ভান করছি, 1। 2 নম্বর হলো এইবার অন্তত আমরা ভেবেছিলাম যে লঞ্চের চাপটা একটু কম হবে, এই কারণে যে ছুটিটা একটু বেশি আছে। দ্বিতীয়ত অনেক মানুষ কিন্তু সেতু দিয়েও যাচ্ছে, পদ্মা সেতু দিয়ে যাচ্ছে। পদ্মা সেতু দিয়ে যদি বরিশাল যায় তাহলে 3 ঘন্টা 3.5 ঘন্টা কিংবা কখনো কখনো 4 ঘন্টায়ও চলে যেতে পারে, তাহলে চাপ একটু কম হওয়ার কথা। কিন্তু খেয়াল করেন আজকে ছোট্ট 2টো কথা। একটা হচ্ছে ট্রাকে করে উত্তরবঙ্গে যাচ্ছেন, তাকে বলছে আপনি ট্রাকে যাচ্ছেন কেন, বলে ট্রাকে গেলে ট্রিপলটা নিয়ে দিয়েছে, ট্রাকে গেলে লাগবে 300 টাকা। আর বাসে যদি যাই তাহলে আগে বাসের ভাড়া ছিল 550 টাকা, ওটা আমার নিচ্ছে 1000 টাকা, তাহলে আমার বাসে গেলে লাগবে 1000 টাকা। এই 700 টাকা যদি আমি বাঁচাতে পারি, বাচ্চাদের জন্য কিছু নিতে পারবো। ফলে মানুষ শখে যায়, আনন্দে 100-200 টাকা বেশি দিয়ে যায়, এই কথাটা মানুষের বেদনার সঙ্গে এই কথাটা মেলে না। হ্যাঁ, এটা হলো 1। 2 নম্বর, লঞ্চের ক্ষেত্রে হয় কি, ডেকে যারা যায় তারা 200 টাকা 300 টাকা, এই যে আজকে যে লঞ্চ ইয়েতে ঘাটে যে স্টাফদের সঙ্গে মারামারিটা হলো, সেটা কি 200 টাকা তারা চুক্তি করে এসেছিল, নামার সময় 300 টাকা চেয়েছে, এই নিয়ে গন্ডগোল। তার মানে একটা যাত্রী মনে করে যে ডেকে কোনো রকমের চিৎকার করে থাকতে পারলেও, কষ্ট করে যেতে পারলে 200 টাকা কিংবা 250 টাকা 300 টাকা যাওয়া সম্ভব। মানুষ কিন্তু উপায়হীন, মানুষের শেষ অবলম্বন হচ্ছে এই মানে ভিড়, উপচে পড়া ভিড়ে, হয় ট্রেনে, না হলে বাসে, না হলে লঞ্চে যাওয়া। তো এখন এটা কি আমরা সমাধান করবো কীভাবে? তাহলে রাষ্ট্রের কি উদ্যোগটা নেবে? আমি যেহেতু একটু পরিবহন শ্রমিকদের সঙ্গে যুক্ত আছি, সেখানে একটা জিনিস দেখি, যে ড্রাইভারটা ঢাকা গাবতলী থেকে বাস ছাড়লেন বা কল্যাণপুর থেকে বাস ছাড়লেন, তিনি যাবেন পঞ্চগড়, কতক্ষণ বাসের স্টিয়ারিং ধরে থাকবেন তিনি? রাস্তায় জ্যাম, আমরা তো শুধু বলি যে রাস্তায় জ্যামে আটকা পড়ে আছে, কিন্তু আটকা তো ড্রাইভারও পড়ে আছে, তিনি কতক্ষণ স্টিয়ারিং ধরে থাকবেন, তার ধৈর্য কতক্ষণ থাকবে, এটা আমরা কি কখনো খেয়াল করি? আমরা কি 2 জন ড্রাইভারের কথা কখনো ভেবেছি, কিন্তু বাস্তবায়ন হচ্ছে কি? হচ্ছে না। আর একটা বিষয়, ঈদের সময় দ্বিমুখী সমস্যা হয়, যাওয়ার সময় উপচে পড়া ভিড়, কিন্তু সেই সময় সেই বাসটা আবার ফিরে আসছে কিন্তু অনেক কম যাত্রী নিয়ে, তাহলে এই ভাড়াটা পোষাবে কিভাবে? বাসের ভাড়া নির্ধারণ করা হয় সাধারণত 80% সিট অকুপেন্সি ধরে নেওয়া হয়, একটা বাসে 80% সিট ফিল আপ থাকবে, 20% খালি থাকবে। বাস্তবে কিন্তু কোনো 20% খালি থাকে না। ওই যে ইয়েটা থাকে, আমাদের মন্ত্রী যখন বললেন যে ভাড়াটা চার্টের তুলনায় কম নিচ্ছে, তার মানে চার্টে তো লেখা আছে 80% সিট অকুপেন্সি ধরেই বাসের ভাড়া। তো ফলে যখন বাস উপচে পড়া ভিড় থাকে, তখন তো ওর তুলনায় কম নেওয়াটাই উচিত, কিন্তু আসলে তা তো নেয় না। আমরা যেটা মনে করি যে এই সামগ্রিক বিষয়গুলো, এখানে কোনো ম্যাজিক নাই যে 1 মাস এই সরকার ক্ষমতায় আসছে, 1 মাসের মধ্যে তিনি একটা ম্যাজিক দেখিয়ে দেবেন, এখানে কোনো ম্যাজিক নাই। এখানে থাকতে হবে একটা পরিকল্পনা, এবং পরিকল্পনাটা হবে হিউম্যান সেন্ট্রিক, মানুষের প্রতি দায়বদ্ধ থেকে পরিকল্পনা। প্রয়োজনে রাষ্ট্রকে এইখানে বিশেষ উদ্যোগ এবং বিশেষ ভর্তুকির ব্যবস্থা করতে হবে, যাতে নির্বিঘ্নে ঈদ যাত্রাটা হয়। এবং এই সময় কিছু ভলান্টিয়ারও তৈরি করতে হবে, যে ভলান্টিয়াররা, আমরা চাঁদাবাজের জন্য চাঁদাবাজদের ভলান্টিয়ার আছে, লাঠি হাতে তারা চাঁদা নেয়, তাহলে সরকার কি একটা ভলান্টিয়ার তৈরি করতে পারে না, যে যাত্রী বাসগুলো যেন ঠিকমতো চলে, কোথাও যেন কোনো মানে বটলনেক তৈরি না হয়? আচ্ছা, এই যমুনা সেতুর উপর একটা বাস বিকল হয়ে থাকার কারণে দীর্ঘ সারি হলো, তাহলে যমুনা সেতু এই 5 কিলোমিটারের একটা সেতু, এই সেতুতে একটা বাস এই অঞ্চলের 51,000 বাসকে আটকে দিতে পারে, ঠিক পদ্মা সেতুতে তাই। তাহলে এই জায়গাগুলো থেকে গুরুত্বপূর্ণ সার্ভেলেন্স থাকা উচিত না? আপনি খেয়াল করে দেখেছেন, যমুনা সেতুর এপার ওপার এবং পদ্মা সেতুর এপার 2টা থানা আছে, থানা তৈরি করা গেল, তো 2টা জায়গায় কেন ট্রাফিকের জন্য আমাদের সড়কের বিশেষ ব্যবস্থাপনা, বিশেষ ক্রেন, বিশেষ ধরনের লিফট করার মতো যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে না? এইগুলো আমরা মনে করি যে এগুলো ভাবলে
আমরা কোনো ম্যাজিক দেখতে চাই না, আমরা মানবিক একটা অ্যাপ্রোচ দেখতে দেখতে চাই। চাই, জি। আমরা বাগাড়ম্বর দেখতে চাই না, আমরা বলতে চাই আপনাদের কষ্ট হচ্ছে, এই কষ্টটা লাঘব করার জন্য রাষ্ট্র আছে। আর দ্বিতীয়ত যাত্রীদের প্রতি আহ্বানটা জানানো দরকার। ঈদে তো পরিবারের লোকজনের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন, তাদের জন্যই তো ঈদ করতে যাচ্ছেন। তাড়াহুড়ো করে আপনি নিজের জীবনটাও বিপন্ন করবেন না, অন্যদেরও জীবনে ঝুঁকি আনবেন না। আনবেন না, জি। রেজাউল করিম রানী, আমরা লঞ্চের বিষয়ে আলোচনা করছিলাম। ট্রেনের একটি ঘটনা দেখলেন আপনি সান্তাহারে, মানে সেখানে চালকের যেই বিষয়টা, অর্থাৎ সেখানে যাত্রীর কোনো দোষ নেই, চালকের মানে খামখেয়ালিপনার কারণেই তো সেখানে সেই দুর্ঘটনাটা ঘটলো, যদিও চালক এবং সহকারীকে বরখাস্ত করা হয়েছে। সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলছি। সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি বলছিলেন যে আসলে পৃথিবীর অন্য কোথাও এই সিস্টেম নাই, কিন্তু পৃথিবীর অন্য কোথাও তো এত আবেগী জাতি নেই যে জাতি মানে এত দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিস্টকে বিদায় করে দেয়। ওরা তো সংবিধান দিয়ে চলে। ওরা সংবিধান দিয়ে চলে, জি বলেন। দেখেন, এটা মানে কি বলবো, বাংলাদেশে সবকিছুর দাম আছে, শুধু মানুষের জীবনের মর্যাদার দাম নেই। আমাদের প্রথম রিস্টোর করতে হবে মানুষের মানবিক মর্যাদা। আমাদের সোসাইটিতে যেটা হারাই গেছে, যেই মোরাল স্ট্যান্ডার্ড যেটা হারাই গেছে, সেটা রিস্টোর ছাড়া ন্যাশনাল বিল্ডিং হবে না। ডেফিনেটলি সরকারের হাতে কোনো ম্যাজিক নেই, এবং পরিবহন সেক্টর, এটা লঞ্চ বলেন, ট্রেন বলেন, বাস বলেন, এটা পুরা সেক্টরের একটা সমন্বিত সংস্কার লাগবে, সংস্কৃত পুনর্গঠন লাগবে। আমাদের ট্রেন ব্যবস্থাপনাটা, এইটা তো এরকম হওয়ার কথা ছিল না। ইভেন এটা তো এরকম বাজে অবস্থা সবসময় ছিল না, এটা তো এর চেয়ে ভালো অবস্থায় ছিল এখন যে অবস্থায়। তো দিন দিন তো একটা সেক্টর উন্নতি হয়, তো এটা অবনতি হইল কেন? সো তাহলে রেল ব্যবস্থাপনা এটা ঠিক করা দরকার, সড়ক ব্যবস্থাপনার এটা আমূল পরিবর্তন দরকার। ঢাকা শহর, এই যে আলাপ হচ্ছিল এখন, ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে স্থবির শহর। এখন পৃথিবীর সবচেয়ে স্থবির শহরে থেকে এই পৃথিবীর উপযোগী একটা নাগরিক সমাজ আপনি তৈরি করতে পারবেন, পৃথিবীর সাথে কম্পিটিশনে যাওয়ার উপযোগী বা যোগ্যতা আপনি অর্জন করতে পারবেন, এটা চিন্তা করার তো কোনো কারণ নেই, এটা মনে করার তো কোনো বাস্তবসম্মত কারণ নেই। তাহলে স্থবিরতম স্থানে বসবাস করে, স্থবিরতম স্থানে কারো কাজকর্ম করে, অফিস আদালত করে আপনি তো স্থবিরতায় জন্ম দিবেন, এবং সেই স্থবিরতাটা বাড়ানোর জন্য ব্যক্তি অতিরিক্ত ছোটাছুটি করবে, কিন্তু ব্যক্তির এই ছোটাছুটি তার নিজেকেও বিপদে ফেলবে এবং সার্বিক অবস্থার এই জন্য এনআরকি দেখবেন প্রচণ্ড বিক্ষুব্ধ, রাস্তাঘাটে দেখবেন মানুষের কোনো ধৈর্যের কোনো সুযোগ নেই, ধৈর্য কেউ ধারণ করে, একজন আরেকজনকে মুখ থাকতে হাত থাকতে মুখ কেন, আগে মায়ের তারপরে কথা। তো এইটার কারণটা কি? কারণটা হলো আমরা আমাদের জীবনযাপনটা লোডেড, এইভাবে ওভারলোডেড। মানুষ মেকানিক্যাল জীব না, হিউম্যান বিং ইজ এ ভেরি মানে খুবই পবিত্র জিনিস, মানে খুবই পবিত্র আমানত একটা। মানুষ ইজ এ ভেরি স্পিরিচুয়াল বিং। তার সেই রকম একটা অস্বাস্থ্যকর একটা ওপেন কারাগারের মধ্যে এইভাবে বাস করতে পারে না। এখানকার বাতাস মানুষকে অসুস্থ করে দিচ্ছে। বলে মেন্টালি তো সে মানে তার যে ব্রিঙ্গিংটা হচ্ছে, সে বড় চিন্তা করবে, বড় কাজ করবে, ন্যাশনাল বিল্ডিংয়ের স্বপ্ন দেখবে এই স্থবির জায়গায় থেকে, এটা হয় না। ফলে রিয়েলি এটা আমাদের এখন রিয়েলাইজ করতে হবে। আপনারা দেশ বিদেশে যান, এত কানেক্টিভিটি, এত ডিজিটালাইজেশন, রিয়েলি আমাদের মানুষের মর্যাদা বোধটাকে ফেরত আনার জন্য ফ্যাসিলিটি শুড বি শেয়ার্ড, ফ্যাসিলিটি শেয়ার করতে হবে। এই যে জমিদারতন্ত্র, আপনার এক শ্রেণীর লোক জমিদারতন্ত্রের মধ্যে থাকবে, বাকি শ্রেণীগুলোকে শোষণ। দেখেন, একটা সমাজে বৈষম্য কখন থাকে? যখন বৈষম্যের ব্যাপারে সম্মতি উৎপাদন করা সম্ভব হয়। বৈষম্যের ব্যাপারে সম্মতি উৎপাদনের যে মেকানিজমগুলো, এগুলো ডিস্ট্রয় করে ফেলতে হবে। বৈষম্যের ব্যাপারে যদি কোনো সমাজে সম্মতি না থাকে, ওই সমাজে বৈষম্য থাকতে পারে না। মানুষ যদি মনে করে আমি বঞ্চিত হচ্ছি, সে রিভোল্ট করবে, এটা তার ধর্ম, এটা তার বৈশিষ্ট্য। বলে যেই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈষম্যকে সহনীয় করা হয়, যে সমস্ত বুদ্ধিজীবিতা, যে সমস্ত রাজনৈতিক অর্গানাইজেশন, যে সমস্ত মিডিয়া, যে সমস্ত সিভিল সোসাইটি, তারা এই অবস্থার জন্য দায়ী। একটা উদাহরণ দিই, এই যে এনজিও বাস লোকজন, এনজিও লর্ডরা দেশ চালালো মাঝখানে কিছুদিন, তাই না? 54 বছর ধরে এনজিও লর্ডরা এখানে শিক্ষা, নারী, স্বাস্থ্য, নানা কিছু নিয়ে কাজ করে। যারা সেবা দেয় বিদেশিদের কাছ থেকে আইনা হোক, যেমনি হোক, তারা ডোনারের মাধ্যমে দেয়। যারা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী, 54 বছরে তাদের লাইফের একটা হিসাব যদি আপনি করেন, যেই
লোক আগে ঋণ নিত 10-15 বছর আগে, সে এখনো ঋণ নেয়, এক সমিতিরটা সুদ করে আরো 10 সমিতি থেকে নেয়, নিয়ে দরের উপর থাকে। আর যে দিচ্ছে, এই ফিলান্থ্রপি করতেছে, তার ছেলে আগে যদি দিল্লিতে পড়তো এখন নিউ ইয়র্কে পড়ে, তার বাড়ি আগে যদি দুবাইয়ে থাকতো এখন কানাডায়। তার তো ঠিক উন্নতি হচ্ছে। যারা আমি বলতেছি উন্নয়ন পেশায় যারা আছে তাদের অবস্থা হলো এটা, অন্য পেশার কথা আমি বাদ দিলাম। তার মানে কি? তার মানে আমেরিকার ডেমোক্রেসি না আমেরিকা, এটা যখন তকভিল বিখ্যাত সমাজবিজ্ঞানী দেখতে গেল, তখন এই বইটা যে লিখলো উনি একটা কথা বলছিল, গণতন্ত্র শুধুমাত্র অধিকার, মর্যাদা, অর্থনৈতিক মতো এগুলো না, অবস্থার সাম্য ছাড়া গণতন্ত্র হয় না। অবস্থার সাম্য কিরকম? ধরেন বারাক ওবামার মেয়েও ম্যাকডোনাল্ডসে কাজ করতেছে, একটা ট্রাক ড্রাইভারের মেয়েও কাজ করতেছে, তো কাজ করতেছে, কাজ করার মধ্যে কোনো সমস্যা নেই, একটা অবস্থার সাম্যতা, একটা অবস্থার সাম্য তৈরি হচ্ছে। তাহলে আমাদের এখানে কি এটা হয়? আমাদের এখানে তো এটা হয় না। আমাদের এখানে ছলে বলে কৌশলে যে কোনো মূল্যে সুবিধাটা আমার গ্রেপস করতে হবে। 20 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনা হলেও মেয়েরা ডাক্তার বানাইতে হবে, ছেলেরা ইঞ্জিনিয়ার বানাইতে হবে। ফলে আমাদের এই যে অন্ধ প্রতিযোগিতা, লোভ এবং ক্ষোভ, এই দুইটা যে আমাদের প্রধান চালিকা শক্তি, এইটা নেশন বিল্ডিং এর প্রধান অন্তরায়। ফলে এখন একটা গণতান্ত্রিক সরকার এবং তার সাথে একটা গণতান্ত্রিক মানবিক সোসাইটি, এই দুইটা যদি একসাথে মার্চ না করে এই দেশ বিল্ড আপ করা সম্ভব না। বড় বড় কথা বলে লাভ নেই। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যে জায়গায় শেষ করলেন রেজাল্ট করলেন, ঠিক একই জায়গায় আমি বলছি ন্যাশনাল বিল্ডিং কথা তিনি বলছিলেন, সেখানে রাজনৈতিক দলগুলোর স্পেস, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের ক্ষেত্রে সব দলের সমান অধিকার, সেইগুলো কতটা জরুরি? সেটা তো অবশ্যই জরুরি। একটা প্রবলেম হলো যে যখনই সমস্যাগুলো হবে, জনগণ কিন্তু অতীতেও সমস্যা ছিল এটা মনে রাখবে না, জনগণ বর্তমান সরকারকেই দায়ী করবে এবং সেটাকে ক্যাশ করে সরকার বিরোধী আন্দোলন, সরকার বিরোধী বক্তব্য দেওয়া, এটা খুব সহজ। কিন্তু যারা সরকার বিরোধী এই বক্তব্যটা দিবে তারা যখন ক্ষমতায় ছিল তারাও কিন্তু এটা সমাধান করতে পারেনি। এটা রাজনৈতিক বাস্তবতা। ওই জন্য একটা মিনিমাম কনসেনসাস দরকার। দেখুন, যেটা আগের সরকারটা কখনো করেনি, এই যে মানুষ আটকা পড়ে, এটা ওয়াশরুমে যাবে কোথায়? মহিলারা, আমি নিজে ফেস করেছি, আধা ঘন্টা হেঁটে কোনো ওয়াশরুম পাইনি। এদের মাঝখানে দেখা যায় হোটেলের কোনো খাবার নেই, এত লোক, কোনো হোটেলে খাবার নেই, 2 ঘন্টা পরে খাবার রান্না হবে বা চাল শেষ। এই ক্রাইসিসগুলো রাষ্ট্র কী করে আসলে? কখনো করেনি 10-12 বছরে। কখনো ওখানে টেম্পোরারি ওয়াশরুম, টেম্পোরারি পানির ব্যবস্থা, প্রয়োজনে খাবারের ব্যবস্থা, এগুলোর কোনো প্রভিশনই নাই। অথচ এগুলো কিন্তু কোনো টাকা লাগে না। কত টাকা লাগবে? আপনি 100 কোটি টাকা বাজেট দিয়ে দেন, ঢাকার সমস্ত, বাংলাদেশের সমস্ত রাস্তায় ঈদের সময় যাত্রীদেরকে সুবিধা দেওয়া হবে। মানুষ বুঝবে রাষ্ট্র আছে। রাষ্ট্রের যখন সীমাবদ্ধতাটা সবাই বোঝে। আপনি লন্ডনে কখনো হার্ট অ্যাটাক করে রাস্তায় পড়ে যাবেন, কাউকে কিছু বলা রাখবে না, আপনার অটোমেটিক অ্যাম্বুলেন্স আসবে, আপনাকে অটোমেটিক হসপিটালে নিয়ে যাবে, অটোমেটিক আপনাকে ট্রিটমেন্ট হবে। রাষ্ট্র আছে। বাংলাদেশের রাষ্ট্রটা কোথায় আছে আসলে? জনগণ কিন্তু রাষ্ট্রকে দেখতে পায় না। এই দেখতে রাষ্ট্র আছে এটা বোঝানোর জন্য খুব বেশি কিছু করা লাগে না। কিছু সিস্টেম, এআই ব্যবহার করেন না, গত 10 বছরের ডাটা, ছবি প্রিন্ট আউট নিয়ে এআই দিয়ে আপনি এখনই কোরবানিদের ফোরকাস্ট করে ফেলেন, তার 10% এদিক ওদিক হবে। সেই ফোরকাস্ট অনুযায়ী প্রিপারেশন নেন। ঈদ উপলক্ষে তো আমরা যখন হজ করতে যাই, সৌদি গভর্নমেন্ট তো আমাদের জুস খাওয়ায়, একবেলা বিরিয়ানি খাওয়ায়, তো এই যাত্রীদেরকে আপনি একটা পানি খাওয়ান না সরকার থেকে, কোনো কঠিন কোনো বিষয় না। তো এইগুলো হচ্ছে রাষ্ট্রকে ভালোবাসলে, জনগণকে ভালোবাসলে আসবে। আমার বিশ্বাস এই সরকার একসময় হয়তো বা করতে পারে। এই সরকারকে মানবিকভাবে চেষ্টা করছে, কিন্তু কতটা প্রফেশনালি এটা করবে এগুলো আমি ডাউটফুল, বিকজ সবগুলো আবেগের বশত হচ্ছে। 17 বছর এই সরকারের লোকজনরা সরকারে ছিল না, 17 বছর এই সরকারের লোকজন প্রশাসনে ছিল না, 17 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না এটা কতটুকু হবে। আবার আবেগের বশে অনেক টাকা খরচ করে ফেললেন, কদিন পর টাকা পাবেন না, তখন কি করবেন? টাকা ছাপাবেন। যখন টাকা ছাপাবেন তখন ইনফ্লেশন হবে। তো এগুলো তো খুবই সিস্টেমেটিক্যালি করতে হয়। সো আরেকটা হচ্ছে প্রতিষ্ঠান, আসলে মন্ত্রীর দোষ দিয়ে তো লাভ নাই। 90% কাজ তো প্রতিষ্ঠান করে রাখবে, মন্ত্রী 10% ভ্যালু অ্যাড করবে তার অভিজ্ঞতা, তার পলিটিক্যাল ম্যাচুরিটি থেকে। বাংলাদেশে তো প্রতিষ্ঠান নাই। এবং আমেরিকাতে দুটো জিনিস বলা হয়, যে আমেরিকাতে তারা অপোজিশনকে অ্যানিলেট করে না, সমালোচনা করে কিন্তু নির্বিষ করে দেয় না, একদম ধ্বংস করে দেয় না। আর হচ্ছে ইনস্টিটিউশনাল ফরবিয়ারেন্স, প্রতিষ্ঠান যেগুলো আছে এরা কাজ করবে, এদেরকে তুমি ধরবা না। সেটা সিক্রেট এজেন্সি হোক, জুডিশিয়ারি হোক, মিডিয়া হোক, এগুলো প্রতিষ্ঠান, এগুলোকে হাত দেওয়া যাবে না। তো বাংলাদেশে এই যে ক্রাইসিসগুলো, জনদুর্ভোগের ক্রাইসিসগুলো, এই সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে আসলে কারা কাজ করে? যারা কাজ করে তারা কি ওই বিষয়ে এক্সপার্ট? আমার তো মনে হয় না। এই যে রতন ভাই চমৎকার কথা বললেন, যে 20-30 ঘন্টা 40 ঘন্টা একটা ড্রাইভার থাকবে, এক সময় 20 ঘন্টা পরে রাস্তাটা ফ্রি হয়ে গেছে, কিন্তু ড্রাইভারের তখন আর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ক্যাপাসিটি নেই গাড়ি চালানোর, রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
তো এগুলো তো উন্নত বিশ্বে বলাই আছে 6 ঘন্টা বেশি 5 ঘন্টা বেশি চালাবে না, বাংলাদেশে আইনেও আছে, কিন্তু ওটা বাস্তবায়ন কে করবে? না করলে ফাইন। আর ওই যে ড্রাইভার 20 ঘন্টা চালাইলো একটা না, তাকে আপনি কি কম্পেনসেট করলেন? ওই পরিবহন শ্রমিককে কি কম্পেনসেট করলেন? মানে মালিক পক্ষের জন্য অনেক বাস্তবতা আছে, রাষ্ট্রকেও আগে আসতে হবে। তো ওই সমস্ত জিনিসগুলো একটা ফর্মেটে আনতে হবে। আর যখন আপনি এই সেবাগুলো দিতে পারবেন না, 1 কোটি থেকে 2 কোটি লোক একটা অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে আসবে, এবং সমস্ত রাগক্ষোভ থাকবে কিন্তু সরকারের উপর। বাংলাদেশের রাগক্ষোভ দেখানোর একটা চমৎকার জায়গা হচ্ছে সরকার, অ্যান্টি এস্টাবলিশমেন্ট। এই দেশ অ্যান্টি এস্টাবলিশমেন্ট। এই দেশে কোনো সরকার বাংলাদেশের মানুষকে হ্যাপি রাখতে পারবে না। এই জন্য কোনো সরকার অথরিটিয়ান না হয়ে উদারভাবে সবাইকে খুশি করে দেশ চালাতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। তো এই যে খুশি রাখার ক্ষেত্রে এফোর্টটা দেখাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই 1 মাসও হয়নি, সরকারের কাছে এখন আমাদের আকাশচুম্বী প্রত্যাশা করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, সরকারকে দেখাতে হবে তারা চেষ্টা করছে, তারা জনগণকে ভালোবাসে, তারা দেশকে ভালোবাসে, তারা প্রযুক্তিকে ভালোবাসে, তারা অঙ্ক দিয়ে চলছে, বিজ্ঞান দিয়ে চলছে, আবেগ দিয়ে না। রাষ্ট্র স্টেটক্রাফট তো খুব কঠিন ব্যাপার। তো 17, 18, 20 বছর আগে আমাদের বাজেট কত ছিল? 1.5 লক্ষ কোটি টাকা বা 2 লক্ষ কোটি। এখন হয়ে গেছে 8 লক্ষ কোটি। তখন বেতন ছিল কত, এখন বেতন কত? এই বেতন কোত্থেকে আসবে? আয় কোত্থেকে আসবে? চাকরি কোত্থেকে হবে? চাকরি লাগবে তো মানুষের। আচ্ছা, এই সময়ে অসংখ্য ছাত্রকে ভলান্টিয়ার করে দেন না, তারা রাস্তায় ঘাটে মানুষের পাশে সেবা করবে, একটা ব্যাচ পড়বে, 500, 1000, 2000 টাকা পাবে। দলীয় লোককেই দেন, দলীয় ছেলেদের একটা প্যাটার্ন হলো, মানুষের উপকার হলো। এই জিনিসগুলো ভলান্টারিজমটা এটা নাই। ইন্ডিয়াতে একবার একটা প্রবলেম হয়েছিল, কোনো একটা যুদ্ধের সময় তাদের যে স্বাধীনতা দিবসে প্যারেড করবে, সোলজার ছিল না, সব সোলজার চলে গেছিলো বর্ডারে, নেহরুর সময় খুব সম্ভবত। তখন আরএসএস বলল, আমরা প্যারেড করে দেবো ফ্রি অফ কস্ট। যে স্বাধীনতা দিবসে প্যারেড হবে না, এটা হবে না, আমরা প্যারেড করে দেবো ফ্রি অফ কস্ট। ওই যে ভলান্টারি সার্ভিসটা, সেরকম রাষ্ট্রেরও উচিত ভলান্টারি তৈরি করবে, স্কাউট তৈরি করবে। এই সময় তারা কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে। দেশের সাথে কাজ করার জন্য তরুণরা আগ্রহী, তাদেরকে কাজে লাগানো হয় না, তাদেরকে দুর্নীতি করানো হয়, তাদেরকে মিছিল করানো হয়, মিটিং করানো হয়, মারামারি করানো হয়, আন্দোলন করানো হয়, টাকা দিয়ে আন্দোলন করানো হয়, কিন্তু দেশের কাজটাই করানো হয় না। তো ওই যে দেশের কাজের যেখানে যেখানে সুযোগ আছে মানুষের সেবা দেওয়ার, রাষ্ট্রকে এস্টাবলিশ করার, ওয়েলফেয়ারিজম দেখানোর, সেটাতে রাষ্ট্রের কোনো কার্পণ্য করতে হবে। আর এগুলোতে খুব টাকাও লাগে না, এটা একটা ম্যাচুরিটি লাগে, একটা প্ল্যানিং লাগে, এক্সপার্টের সাথে কথাবার্তা বলে একটা স্ট্র্যাটেজি কনসেপ্ট পেপার করে আমি সরকারকে আহ্বান জানাবো, এই ঈদের ভুলগুলো কোনোটাই ভুল না। এগুলো 12 বছর আগেও হয়েছে, 12 বছর ধরেই হয়েছে, এবারও হবে। এটার জন্য কাউকে দায়ী করারও কিছু নাই। এখান থেকে শিক্ষা নিয়ে কোরবানি ঈদে দেশকে দেখান যে আপনারা 20%, 30% দুর্ভোগ রিডিউস করতে পেরেছেন। আর মানুষ কেন ছুটি বেশি দিলেও কিন্তু মানুষ যাবে না। এদেশের মানুষের কাছে ডেইলি ইনকাম দিয়ে সে ডেইলি চলে। সে 5 দিন আগে চলে যাবে, তার 5 দিনের ইনকাম কে দেবে? সে শেষ পর্যন্ত কাজ করে শেষ দিন পেয়েই যাবে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, চায়ের দোকানদার, এরা শেষ দিন পর্যন্ত খোলা রাখবে, কারণ তার ওই টাকাটা লাগবে। তো সেক্ষেত্রে যদি মনে করেন ওই ইনসেন্টিভ দেওয়া হয়, আপনি আগে গেলে টিকিট কম পাবেন, আপনি ক্রেডিট যোগ হবে, সেটা আমাদের একটা কার্ড করা দরকার, যে ভালো ভালো কাজগুলোর জন্য তার ক্রেডিট যোগ হবে, সে তার বিনিময়ে সে অ্যাডভান্টেজ পাবে, সে ট্রান্সপোর্টে ফ্যাসিলিটিস পাবে, সে বিভিন্ন দুধ পাবে, কিছু বেসিক ওষুধ পাবে। এই ধরনের একটা কার্ড করে, সিটিজেন কার্ড করে পয়েন্ট দিয়ে দেন, যে ঠিক আছে আপনি এবার ঈদে যদি 15 দিন আগে যান আপনার 10 পয়েন্ট করে পাবেন। এরকম কিছু নতুনত্ব নিয়ে আসতে হবে। 16 কোটি 18 কোটি লোকের ছোট্ট একটা দেশ। এরশাদ স্যার বলতেন, আমি কি দেশ চালাবো, আমার প্রত্যেক বছর 3টা টেনশন। প্রথম হচ্ছে আমার খাবার আসবে কোত্থেকে, 20 লক্ষ মেট্রিক টন চাল তখন লাগতো, এটা টাকা আসবে কোত্থেকে? ওই প্যারিস কনসিডিয়ামে বসে হাত পা ধরে কোনো রকম ওই টাকাটা নিয়ে আসতে হতো। এখন সেই ক্রাইসিস চলে গেছে, এখন আমাদের নেক্সট ফেজে যেতে হবে। মানুষেরও এখন আকাঙ্ক্ষা বেড়েছে, খেতে পাচ্ছে, কাপড় পাচ্ছে, এখন মানুষ এই দুর্ভোগগুলো সহ্য করবে না। এবং সরকারের জন্য নতুনত্ব দেখাতে হবে। জনগণের সরকার, জনগণের পাশে থাকবে, জনগণকে ভালোবাসবে, জনগণ যেন ফিল করে রাষ্ট্র সরকার আমাকে ভালোবাসে, এই অনুভূতি দিতে হবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি এর আগের বিরতির আগে আলোচনায় বলছিলেন যে চ্যালেঞ্জগুলির কথা, হ্যাঁ, এবং অভিজ্ঞতা অনভিজ্ঞতা এসব বিষয়ে বলছিলেন। বর্তমান রাউন্ডে এসে যে আলোচনাগুলি করলাম সেগুলি কিন্তু ঘুরে ফিরে আসছে যে আসলে মানুষ কিন্তু কথা চায় না, মানুষ 20% হোক 30% হোক একটা নির্দিষ্ট হারে সামনের দিকে এগুতে চায়। কেবল তো 1 মাস 2 দিন হলো সরকারের বয়স, আপনি এখনই যদি চ্যালেঞ্জ দেখেন, এখনই যদি আপনি মানে সাবসিডি চান, এখন যদি আপনি দুধ দিতে বলেন, এখন যদি পানি দিতে বলেন, টয়লেট করে দিতে বলেন 1 মাস 2 দিনে,
বা দলের লোক মানে শামীম হায়দারের বক্তব্য অনুযায়ী যদি এত কিছু সরকারকে দিতে পারেন, এটা এই মাত্র 32 দিনের সরকারের পক্ষে তো এত কিছু উনি সম্ভব। পরামর্শ দিয়েছেন। রাইট, আমি সেই কথা এই জায়গায় আসতে চাচ্ছিলাম। আমি শামীম হায়দার পাটোয়ারিকে ধন্যবাদ জানাতে চাই যে নতুন সরকার উদ্দেশ্যে সে বেশ কিছু ইনোভেটিভ পরামর্শ দিয়েছেন। আমি আরও বেশি খুশি হতাম তারা যে ওই যে ভোটারবিহীন পার্লামেন্টে ফেক মেম্বার হিসেবে যখন ওইখানে মানে বেতন ভাতা নিয়ে যখন পার্লামেন্টে কথাবার্তা বলতেন হাসিনার পার্লামেন্টে, তখন যদি এই কারণ এই দুর্ভোগটা তো মানে এই রমজান মাস থেকে শুরু হয় নাই, 2026 সালের দুর্ভোগ না এটা যে বিএনপি আসছে দুর্ভোগ নিয়ে এসেছে, তা তো না। এই দুর্ভোগ তো উত্তরাধিকারের সূত্রে বিএনপি মানে পেল নাকি। এই সিস্টেমটা, এই ঢাকা শহরের এই অবস্থা, যেটা মানে রনি বললেন যে এটা ধীরগতির শহর, এটার মোবিলিটি নাই, এটা টায়ার্ড, এই সিটিটা টায়ার্ড হয়ে গেছে। এই সিটিতে বসবাসকারী মানুষজনও টায়ার্ড, যার জন্য মানুষের মধ্যে ক্ষুব্ধতা থাকে, তাই না, মানে খুব সাইকোলজিক্যালি ফিট না এক্স্যাক্টলি। তো ফলে এইটা তো আমি উত্তরাধিকারের সূত্রে পাচ্ছি। এই এখন যে অবস্থা, মানে ফাঁকে একটা কথা বলি, এই সিটির যে অবস্থা, আমাদের বলো আমার ছেলেটা অন্ধ, আমি যদি তাকে পদ্মলোচন বলে ডাকলেই তো সে পদ্মলোচন হবে না আসলে। আমি ওই এরশাদ সাহেবের উদাহরণটা না, ওনার এরশাদ স্যার বলতেন নাকি তিলোত্তমা ঢাকা, ওই মানে কানা ছেলের পদ্মলোচন বলতেন। সে তিলোত্তমা ঢাকা কি তিলোত্তমা করছে আর এখন কি তিলোত্তমা অবস্থায় আছে। অনেক বিল্ডিং হয়েছে, অনেক ওনার স্যার, অনেকগুলো মার্কেট, ওনার স্যারের যারা মন্ত্রী ঠন্ত্রী এবং মেয়র ঠেয়রা যাদের ছিল তারা খালি ঢাকা শহরের মার্কেট বানাইছে, ঠিক আছে। তো ঢাকা শহরের মার্কেট বানাইছে, ঢাকা শহরে প্রস্রাবখানা বানায় নাই। বাস্তব কথা হচ্ছে যে পাবলিক টয়লেট বানায় নাই। যে আইডিয়াসগুলো বল খুব ভালো, আমি তাকে অবশ্যই তাকে ধন্যবাদ দিতে চাই এবং এটা আমরা নোট নিলাম। এবং আমি ধারণা করি যারা সরকার আছেন, আমি তো সরকারের লোক নই, মানে সরকারে নই, কিন্তু আমার দল তো সরকারে, সুতরাং সুযোগ আসলে নিশ্চয়ই আমরা এই ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে কথা বলবো। এবং যারা সরকারের যারা আছেন তারা নিশ্চয়ই কেউ না কেউ শুনছেন, তারা এই নোটগুলো নিতে খুব ভালো, অনেকগুলো ভালো কথা বলেছেন, অনেক কনস্ট্রাকটিভ কথা আসছে। কিন্তু কথা হচ্ছে কি যে ওই কথা তো আমরা ভালোই বলি, কখন বলি? যখন আমার করার থাকে না, তাই না? আমার যখন করার থাকে না তখন আমি অনেক সুন্দর কথা বলি, যখন আমার করার সুযোগ আসে তখন সেটা আমরা করি না। এই কথাগুলো ওনার হাসিনা বুবুরে যদি বলতেন যে আপনি, কারণ তো হাসিনা খুব কাছের লোক ছিলেন, পছন্দ করতে শেখাচ্ছেন, আমি যতদূর জানতাম শুনেছি, হ্যাঁ। তো এখন নিশ্চয়ই তিনি ওই মানে 24 সালে 23 সালে 22 সালে কিছু পাবলিক টয়লেট করে দিতে পারেন ওনার গাইবান্ধা যাওয়ার পথে, তাহলে ওনার আর এত কষ্ট হইতো না, তাই না? একটা রেওয়াজ থাকতো, তাহলে বলতে পারতো যে বুবু বানাই দিয়ে গেছে 200 টয়লেট, আপনারা আরও 10% বাড়াই দেন, আমরা আরও 20টা বাড়াইতে পারতাম। কিন্তু ওনারা করেননি সেগুলো, যে করেন নাই বলে যে করা যাবে না, যেটা আমাদের আগের পর্বে আলোচনা ছিল, আমি আশা করি সে ব্যক্তিগতভাবে বিষয়টা নেবে না, হ্যাঁ। সেটা হচ্ছে যে করা হয়নি বলে করা যাবে না, বা কারণ ওটা তো একটা অগণতান্ত্রিক সরকার ছিল, ওটা রাতের সরকার ছিল, ওটা ডাকাত সরকার ছিল, ভোট ডাকাতের সরকার, জনগণের হাজার হাজার কোটি টাকা নির্বাচনের নামে, প্রতি 3টা নির্বাচনে 3000 কোটি টাকা লোপাট করছে শুধু নির্বাচনের নামে, পুলিশরে ব্রাইব করছে, যারা যারা ছিল বিভিন্ন বাহিনীর লোকদেরকে ব্রাইব করে একটা ফলাফল ঘোষণা করছে। এবার গতবার তার কপাল খারাপ, তার ডিক্লেয়ার করে নাই, তাকে এমপি হিসেবে ডিক্লেয়ার, সে 7 মাসে একটা এমপি থাকতে পারতো লাস্ট টাইমে। তো এই যে ডিক্লেয়ার করার সিস্টেমটা ছিল একটা গভর্নমেন্ট, এটা নন অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, গভর্নমেন্টের কোনো সীমাবদ্ধ ছিল না, শুধু তার কাছে আমার দাবি নেই। কিন্তু যেহেতু এই গভর্নমেন্টটা জনগণের সরকার, একটা বিপ্লব বা অভ্যুত্থান, যেই নামটাকে আমি পার্সোনালি আমি একটা অভ্যুত্থানই বলি, একটা অভ্যুত্থানের পরে একটা অভ্যুত্থান হয়ে গেছে, জনগণের একটা আকাঙ্ক্ষা নিয়ে তো মানুষ রাস্তায় নেমেছে। তো জনগণের সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার দায়িত্ব অভ্যুত্থান পরবর্তী যে সরকার দায়িত্ব নিয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে জনগণের সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করা, জনগণ কী চায় সেটা বোঝা, তরুণ সমাজ কী চায় সেটা বোঝা, তাদের চোখের ভাষা বুঝতে হবে স্ট্রেইট। মানে পুরনো ধ্যান ধারণার সিস্টেমে তো সরকার চলবে না, মানে এটা নিয়মও না। 19 শতকে যেভাবে চলছে আপনি সেটাকে এখন পারবেন? নিশ্চয়ই পারবেন না। তো আমাদের প্রাইম মিনিস্টার তিনি তো মানে তিনি পার্সোনালি তিনি যে অ্যাটেম্পগুলো মানে গত 30 বছর, আজকে যে একটা আমি এই ফাঁকে একটা কথা বলে দিই, যেমন দেখুন প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত নিচ্ছেন তার মানে তার এডিশনাল প্রেস সেক্রেটারির মাধ্যমে তার বরাতে যে নিউজটা আসে যে উনি যমুনায় যেটা মানে সরকারি যে বাসভবন, উনি যমুনায় শিফট করছেন না, উনি শিফট করছেন না। উনি বলছেন যে আমি ঢাকাতে আমার যে নিজের বাড়িটাতে আমি যেখানে বসবাস করছি সেটা আমি কমফোর্ট ফিল করছি,
তো এটা তো শুধু একা প্রধানমন্ত্রী ফিল করলে হবে না, এই যে প্রধানমন্ত্রী এত বড় একটা শান শওকতলে, এত বড় একটা মানে রাজকীয় বাড়ি, এত সুযোগ সুবিধা, এত আর্দালি চাপরাশি যেখানে থাকবে, সেই গণভবন মানে ইসের মানে যমুনা, এখন তো যমুনা তো ছোট গণভবন তুলনায় নিঃসন্দেহে মানে এখন অ্যাভেলেবল তো আপনার মানে যমুনাটাই আছে, কিন্তু সেটা তিনি অ্যাভেল করতে চাইলেন না। তিনি খুব লিমিটেড রিসোর্সের মধ্যে ওই তার নিজের বাসায় থাকতে সে পছন্দ করছেন, নিজের গাড়িটাই ব্যবহার করছেন। এবং ভেরি ইন্টারেস্টিং, এটা কয়জনে পারে, উনি গাড়িতে ফ্ল্যাগ লাগাচ্ছেন না, প্রধানমন্ত্রী যে এমব্লেম লাগানো সেটা উনি গাড়ির সামনে লাগাচ্ছেন না, রাষ্ট্রের পতাকা লাগাচ্ছেন না, প্রধানমন্ত্রীর পতাকা দুই পাশে দুটো পতাকা থাকার রেওয়াজ ছিল। এখন ওনার কারণে অন্য অন্য মন্ত্রী যাদের পতাকাবাহী গাড়িতে চড়ার শখ কার না, আমারও ছিল, কিন্তু ওনার কারণে এখন মানে মন্ত্রীরও পতাকাবাহী গাড়িতে চড়ছেন না। মানে এই যে একটা জিনিস তো শুরু হলো, জিনিসটা তো শুরু হলো, রাস্তায় কোনো ট্রাফিকিং এর না নাই, জি। তো ফলে সব কিছু মিলে একটা জিনিস শুরু হলো। 32 দিনের সরকারের মধ্যে কিন্তু অনেক ইনোভেশন আছে, অনেক সিনসিয়ার আছে, এবং তারেক রহমান যেই জিনিসগুলো অ্যাজ প্রাইম মিনিস্টার তিনি যে রুলগুলো সেট করে গেলেন তার ব্যক্তিগত জীবন আচার দিয়ে, সেটার থেকে কিন্তু ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হবে। তো এখন যেটা আমি প্রথম দফায় যেটা বলছিলাম যে আমাদের অধিকাংশ মন্ত্রীরা আমাদের অভিজ্ঞ নন, তারা কোনো ট্রানজিশন টিমের সহযোগিতা পাননি, কোনো ফিডব্যাক পাননি, তাই না, যে এখানে তার এই করণে, এখানে এই সমস্যাগুলো আছে, ওটা আছে, এটা আছে ইত্যাদি। পার্সোনালি কারো কোনো প্যাশন থাকে, যারা রাজনীতি আমরা করি, আমাদের দীর্ঘ সময় আমরা সামগ্রিকভাবে রাজনীতি করি, কিন্তু আমি পার্সোনালি এটা যদি চিন্তা করি যে আমি সবসময় চিন্তা করছি যে দেশে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো এইভাবে সমাধান হবে। আমার পার্সোনাল ল্যাপটপে আমি এরকম অনেক ইস্যুসগুলো আমি সাবজেক্ট ওয়াইজ লিখে একদম লিখে রেখেছি যে এইটা এইভাবে করা যায়, এটা করা যায়। যদি গভর্নমেন্টে যায়, যেমন আমার যদি বলি, আপনি ছোট্ট করে একটা বলে দিই, কাগজ শিল্পে এখন আমাদের প্রতি বছরে আমাদের যে মানে অবৈতনিক শিক্ষা ব্যবস্থায় এবং আমরা যে ছেলে মেয়েদেরকে যে বিনামূল্যে বই দেই, এইটা ছাপতে আমাদের প্রচুর কাগজ লাগে না? এই কাগজগুলো ইদার আমরা ইম্পোর্ট করছি, অথবা লোকাল যে পেপার মিলগুলো থেকে যদি আমরা কাগজ কিনেও থাকি, তারা এইটার কাঁচামাল হিসেবে বিদেশ থেকে পুরনো কাগজ কিনে এনে প্রসেস করে রিসাইকেল করে তারপর করছেন, তো মানে বৈদেশিক মুদ্রা যাচ্ছে। হোয়ারাজ আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার তো ধারণা ছিল, আমি সেটা কাজও করে রাখছিলাম, কি বাংলাদেশকে 5 বছরের মধ্যে আমরা কাগজ শিল্পের স্বয়ংসম্পূর্ণ শুধু করে দিতাম না, আমরা অতিরিক্ত পাল্প আমরা বিদেশে এক্সপোর্ট করার মতন মানে বাস্তবতার মধ্যে আমরা আছি। এখন কত হলো যে এরকম সাবজেক্ট ওয়াইজ রাজনীতিকদেরকে, কমরেড মাসুম একটা কথা বলতেন, সেটা যদি একজন রাজনীতিক হবেন পিয়ানো বাদকের মতো, পিয়ানো বাজাতে গেলে 10টা আঙ্গুল চেপে পিয়ানো বাজাইতে হয়। রাজনীতিক হয়তো কোনো বিষয়ে মাস্টার হবেন না, কিন্তু মোটামুটি জ্যাক অফ অল ট্রেডস, সব বিষয়ে তার একটা ধারণা থাকতে হবে, তাই না? প্রথাগত রাজনীতিকদের সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা ভাঙতে হবে, যে একটা রাজনীতিক তিনি যে যেই রাজনৈতিক দলটি সরকার পরিচালনা যাওয়ার জন্য প্রস্তুতি নেয় অথবা মানসিকভাবে তৈরি থাকে, সেই দলটাকে তো, সেই দলের নেতাদেরকে তো ডেলিভারি করারও চিন্তা করতে হবে। যদি আমাকে মন্ত্রী করতে হলে, আমি মন্ত্রী হলে কী করতাম, বিশেষ ওয়াইজ সেটা চিন্তা করতে হবে না? তো এইটার জন্য আমাদের তো, আমি যেটা আগের দফায় বলেছিলাম যে আমাদের বর্তমান সিস্টেমে মন্ত্রীদের প্রস্তুতির একটা ঘাটতি আছে। আমাদের দেশের আমলাতন্ত্রে, আপনি বুঝলেন না আমলাতন্ত্রটা কি, জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে প্রচণ্ড গরমের মধ্যে একটা স্যুট কোট গায়ে দিয়ে বসে থাকে, তাপমাত্রা রুমের মধ্যে টেম্পারেচার 14, 15, 16 নামায় 18 নিচে নামাইতে তাকে ঠান্ডা করে তারপর স্যুট গায়ে দিতে হবে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী স্যুট গায়ে দিচ্ছে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী স্যুট গায়ে দিচ্ছেন না, তিনি একেবারে ক্যাজুয়াল ড্রেসে করছেন। এরপরে তো সচিবদের স্যুট টুটে অটোমেটিক, প্রধানমন্ত্রীকে তো বলার দরকার নাই যে আপনি স্যুট খুলে ফেলেন। আমি তো মনে করি লজ্জায় হলেও সচিব এবং অন্যরা এই সামারে, গরমকালে তাদের এই স্যুট কোট বর্জন করা উচিত হবে। বলে তারা প্রধানমন্ত্রীকে অনুসরণ করেন না, দেখেন না চেঞ্জটা কিভাবে আসে। রাজিউজ্জামান রতন, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলবো। আমরা বিগত দিনে আলোচনা করছিলাম, একেবারেই ছোট্ট ঘটনা, কিন্তু ঘটনার মধ্যে অনেকগুলো মানে প্রশ্ন রয়ে গেছে। সেটা হচ্ছে এক গৃহবধূ, তিনি যাচ্ছিলেন উত্তরায়, রিকশায় করে ছিনতাইকারী গাড়ি থেকে টান দিলেন এবং সে নিচে পড়ে গিয়ে মারা গেলেন। তো এই ঘটনাটা আমাদের সামনে আসছে, গণমাধ্যমে আসছে, এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য আমাদের কাছে আসছে। ওই যে পুলিশের মনোবলের নিয়ে কথা বলছিলেন আপনারা, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশের মনোবলটাও ওইভাবে চাঙ্গা করা যায়নি, এখন কি অবস্থা পুলিশের মনোবলের?
প্রশ্নটা পুলিশের মনোবলের না, প্রশ্নটা পুলিশের লোকবলেরও না, এবং প্রশ্নটা অর্থবলেরও না। প্রশ্নটা হচ্ছে যে পুলিশ কতটা দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যে পুলিশ কিন্তু অনেকগুলো ঘটনায় কিন্তু দারুণ দায়িত্বেরও পরিচয় দিয়েছে। তাহলে পুলিশ কখন কাজ করে এবং কখন করে না, এটাও তো একটু বুঝতে হবে, এবং কখন কাজ করানো যায়, কখন কাজ করানো যায় না। এর মধ্যে সাম্প্রতিক সময় অনেকগুলো আপনার ঘটনা দেখেছেন যে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারী যাদেরকে বলা হচ্ছে, তারা ধরা পড়লো কিভাবে? ধরা পড়লো কিন্তু আশেপাশের সমস্ত ওই যে সিসিটিভিগুলো তার মাধ্যমে। তারপর গোটা ঢাকা শহরে এখন কেউ অপরাধ করে পারবে একদম না। হাওয়া হয়ে যেতে পারবে এরকম মানে ইয়েটা। তারপরে আছে ঢাকা শহরে কতটা 29টা নাকি 30টা স্পট আছে যেগুলো খুবই মানে ইয়ে প্রবণ, অপরাধ প্রবণ। 100 থেকে 150টার মতন স্পট আছে যেখানে মাঝে মাঝে সুযোগ পেলেই অপরাধ সংঘটিত হয়। এগুলো তো পুলিশের রিপোর্টের মধ্যে আছে। তো রিপোর্টে যেখানে আছে সেখানে তাহলে ভূমিকাটা পালন নাই কেন? আর আর অপরাধটা কোন কোন সময় হয় দেখেন, ভোরবেলা যাত্রীরা বাস থেকে নামার পরে যখন গন্তব্যে যাওয়া শুরু হয় সেটা একটা সময়। আর একটা হচ্ছে যে সন্ধ্যার ঠিক পরে পরেই, যে সময়টায় রাস্তায় লোকজন বেশি থাকে এবং যে সমস্ত রাস্তায় বলছে না ধীর গতির শহর, ওই ধীর গতির শহরে কিন্তু ছিনতাই খুব একটা বেশি হয় না। আর একটা বিষয় হয়, আমরা তো এর আগের সরকারের আমরা অর্থমন্ত্রীরও মোবাইল ছিনতাই হতে দেখেছিলাম, তাই না? এবং আইফোন ছিনতাই হতে দেখেছিলাম। পরে উদ্ধার হয়েছিল। হ্যাঁ, উদ্ধার হয়েছিল। মানে তার মানে ছিনতাই করাটাও যেমন একটা ঘটনা, উদ্ধার হওয়াটাও তেমনি একটা ঘটনা। তার মানে ছিনতাই করার মতো ছিনতাইকারী আছে, উদ্ধার করার মতো দক্ষতাও আছে। তাহলে এই দুটোরই তাহলে আমাদের একটা জবাবদিহিতার জায়গায় আসা দরকার। এই সমস্ত উৎসবের সময় দুটো তৎপর হয়ে যায় মানুষ। একটা হলো যে সাধারণ মানুষের উৎসবের আবেগকে কাজে লাগিয়ে কত বেশি মুনাফা করা যায়, ব্যবসায়ীরা সেটা বৈধ পথে ছিনতাই করে, 10 টাকার জিনিস 15 টাকা বিক্রি করে, এটা হলো বৈধভাবে ছিনতাই করা। আর একটা হচ্ছে আমরা বলি অবৈধ ছিনতাই করা, কারোর কাছ থেকে টেনে নেওয়া। এর পাশাপাশি আর কি 2-4টা ছিনতাই ঘটনা ঘটছে না আমাদের এখানে? কীরকম? যে ঈদ উপলক্ষে কাজ আগে যদি 5,000 টাকা দিতে হতো, এখন কিন্তু 10,000 টাকা দিতে হচ্ছে। কলম ঠেকিয়ে ছিনতাই হচ্ছে না আমাদের এখানে? সেগুলো তো হচ্ছে। ফলে সব মিলিয়ে আমাদের দেখতে হবে, উৎসবকে আমরা আনন্দে পরিণত করার চেয়ে উৎসবকে আমরা আতঙ্কে পর্যবসিত করি। ঈদ আসলেও মধ্যবিত্ত বাবা চিন্তা করতে থাকেন তো ঈদে তো খরচটা বাড়বে, তাহলে খরচের টাকাটা কোত্থেকে আসবে? যে রিক্সা চালকের কথা বললেন, ঈদ ঢাকা শহরের পুরনো লক্কর ঝক্কর মার্কা বাসগুলোও কিন্তু চলে যাচ্ছে এলাকায়। এই সময় ঢাকা শহরটা চলবে কিন্তু আসলে আমাদের রিক্সা যাত্রীদের। এবার আবার তেলের সংকটের কারণে রিক্সার উপর চাপটা একটু বেশি পড়বে। ফলে ছিনতাইকারীদের একটা বড় টার্গেট থাকবে রিক্সা যাত্রীদের উপরে। আগে যে মধ্যবিত্ত সিএনজিতে চড়তো, সেই মধ্যবিত্ত কিন্তু এখন রিক্সায় চড়বে। ফলে রিক্সা একটা সহজ টার্গেটে পরিণত হবে। এগুলো কিন্তু আমাদের বিবেচনা করা উচিত। অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে থাকে আমাদের অনেক কিছু বিষয়। ফলে অর্থনৈতিক গতি প্রকৃতিটা কীরকম হচ্ছে সেখান থেকে আমাদের প্ল্যানিংটা হওয়া দরকার, এবং সেই অনুযায়ী আমাদের লোকবলটাকেও আমরা কাজে লাগানো দরকার। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একদিকে যেমন দুষ্কৃতিকারীরা উৎপেতে থাকে, আরেকদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থাকে, আর সবচেয়ে বড় বিষয়টা থাকে আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা। জনগণকে এর আগে একজন বলছেন না, যাওয়ার সময় বাসায় তালা লাগিয়ে যাবেন, তো এটা জনগণকে এরকম সৎ পরামর্শ দেওয়ার মতো মন্ত্রীও তো একসময় আমাদের ছিল। আবার বলেছে যে তালা লাগাবেন কিন্তু চাবিটা আবার দারোয়ানের কাছে দিয়ে যায় না। হ্যাঁ, তো এগুলো বলে মানুষের দুঃখের মধ্যে কৌতুক সৃষ্টি করার দরকার নেই, বরঞ্চ মানুষের কাছে এইটুকু নিয়ে আসা উচিত যে আমরা আছি, চেষ্টা করছি। জি, রেজাউল করিম রনি, একটু ভিন্ন বিষয়ে আপনারা যেতে চাই, ঈদ বিষয়ে আলোচনা। সেটা হচ্ছে প্রতি বছর আমরা কিন্তু দেখি যে মধ্যপ্রাচ্য থেকে বিশেষত যে রেমিটেন্স, আমাদের যারা যোদ্ধা, যাদের রক্ত মানে পানি করা টাকায় আমাদের বাংলাদেশ অর্থনীতিটা মোটামুটি চলছে আর কি। এবার যুদ্ধের কারণে সেই জিনিসটা কোন পর্যায়ে, এবং তাদের যে সংকটগুলি তৈরি হয়েছে, বিশেষ করে অনেক আটকা পড়েছে, দেশে যেতে পারছে না, অনেকে আবার সেখান থেকে ফিরতে পারছে না, সামগ্রিক বিষয়টা কর্মক্ষেত্রে এনগেজ হতে। জি, এটা এই যুদ্ধটা যেরকম ভাবে চিন্তা করা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস পরিণতির দিকে সারা দুনিয়াকে নিয়ে যাচ্ছে। এবং এই যুদ্ধটা বেসিক্যালি শুরু করেছে ইসরায়েল, আমেরিকা, এবং এই যুদ্ধটা শেষ করবে ইরান। ইরান অলরেডি এই যুদ্ধে আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে। মোরালি ইরান এক ধরনের জিতেই গেছে বলতে হবে, মোরালি। এবং ইরান আসলে যুদ্ধ করছে না, ইরান বেসিক্যালি এখানে প্রতিরোধ করছে। এবং প্রতিরোধের ক্ষেত্রে ইরান আসলে যুদ্ধ জিততেও চাচ্ছে না, অন্যভাবে যদি বলি, মানে
আমেরিকা তো অনেক দূরে, হ্যাঁ, আটলান্টিক পার হয়ে এখানে অ্যাটাক করা একটা অসম্ভব ব্যাপার। তাহলে ইরান কি করছে? ইরান যেটা করছে যে এখানে ন্যাটো ভিত্তিক এবং পেট্রোডলার ভিত্তিক যে ইকোনমিক্যাল সিস্টেম, এটাকে সে চ্যালেঞ্জ করছে এই যুদ্ধের মধ্যে দিয়ে। মিলিটারি শক্তি ব্যবহার করে বা মিসাইল ব্যবহার করে ইসরায়েল এবং আমেরিকাকে পরাজিত করার দুঃস্বপ্ন কেউ দেখে না, এটা বাস্তবসম্মত না। কিন্তু সে যেটা চালাচ্ছে ক্রমাগত মিসাইল আক্রমণের মধ্যে দিয়ে অলরেডি গালফ স্টেটের নিরাপত্তার দায়িত্বে মার্কিন প্রশাসন ন্যাটোর যে ভূমিকা, এইটা ফেল, এটা প্রমাণিত। সেই গালফ স্টেটগুলো নিরাপত্তা দিতে ব্যর্থ, 1 নাম্বার। 2 নাম্বার হলে এরপর আবার ইরান ক্ষমা চেয়েছে, বলেছে যুদ্ধটা আমার প্রতিবেশীর সাথে না, যেহেতু তাদের অ্যাসেটগুলো এখানে এইসব দেশের জায়গা আছে, এর থেকে আমার উপর আক্রমণ করা হচ্ছে, এই জন্য আমি সেখানে অ্যাটাক করেছি। এবার এটা করতে গিয়ে স্বাভাবিকভাবে অনেকগুলো বেসামরিক জায়গা, বিমানবন্দর, সেখানে ড্রোন মিসাইল পড়ছে এবং তাতে করে অনেক মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে। বাংলাদেশে ইতিমধ্যে মনে হয় 3-4 জনের নিহত হওয়ার খবর আমরা পাইছি এই পর্যন্ত। আহত হওয়ার খবর সংখ্যাটা এখনো আমরা প্রপারলি পাইনি। এবং সেই ক্ষেত্রে সরকার কতগুলো ইমার্জেন্সি নাম্বার দিয়েছে, যোগাযোগ করার জন্য সরকার সহযোগিতার চেষ্টা করছে। কিন্তু আলটিমেটলি ওইখানে ধরেন পুরা দুবাই শহরে, হ্যাঁ, আপনার দুবাই শহর তো ধরেন ক্রিমিনালদের জন্য একটা হাব, সমস্ত অবৈধ টাকা পয়সা লেনদেন, ব্যবসা বাণিজ্যের জন্য একটা খুব সুন্দর জায়গা, একটা সিকিউর, মানে সবচেয়ে সেফ প্লেসদের, মানে আপনার সিটিদের একটা মনে করা হয় আর কি। হ্যাঁ, দুবাই, কাতার, এরকম যে জায়গাগুলো আছে, সেখানে মানুষজন আপনার আতঙ্কিত, সুন্দর সুন্দর গৃহপালিত পশু পাখি ফালায় পালাচ্ছে। তো এইগুলো দেখা যাচ্ছে। ফলে এই যে সিকিউরিটির যে রেটরিক্সটা, যে বয়ানটা ছিল, এটা অলরেডি পরাজিত হয়ে যাচ্ছে। ফলে এই যুদ্ধ যদি প্রলং হয় তাহলে, এবং এই যুদ্ধে শুধু যে আসলে আমেরিকান অ্যাসেটদের উপর ইরান আক্রমণ করছে তা না, যেমন সৌদি আরবের অ্যারামকো তেলের সারা পৃথিবীর বিখ্যাত আপনার যে ডিপোটা এবং কোম্পানি শোধনাগার, সেখানে অ্যাটাক হয়েছে, এটা বন্ধ। ফলে গ্লোবালি তেলের এই মার্কেটটা এফেক্ট হইলে ডেফিনেটলি ইউরোপ, আমেরিকা, উন্নত বিশ্ব সবাই এফেক্টেড হবে। এফেক্টেড হলে, এবং তখন এর পাশাপাশি চায়না, রাশিয়া এবং অন্যান্য কিছু দেশের সাথে, বিশেষ করে হরমুজ প্রণালী ব্যবহার করে লোকাল কারেন্সিতে লেনদেন চলছে, চায়না মুদ্রায় লেনদেন চলছে, তেলের লেনদেন চলছে। ফলে একটা ইকোনমিক্যাল ব্যাপার যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখেন যে এই যুদ্ধটা বেসিক্যালি ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন করার একটা চেষ্টার আপনার লক্ষণগুলো পরিষ্কার। আপনি যেমন মাল্টিপোলার ওয়ার্ল্ড যে কথাটা আমরা বলি, সেই মাল্টিপোলার ওয়ার্ল্ড এখন আর আমেরিকান সুপার পাওয়ার এইটাকে আর কেউ মাথায় রাখছে না, বরং একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড এর বাইরে কিভাবে ক্রিয়েট হইতে পারে তার জন্য অলরেডি অন্যান্য যে কাউন্টার সুপার পাওয়ার, তারা অলরেডি ইরানের সাথে আসছে, মুখে যাই বলুক তারা, আপনার স্ট্র্যাটেজিক্যালি তারা যাই বলুক। ফলে এই যুদ্ধের একটা লম্বা কনসিকুয়েন্স সারা দুনিয়াকেই পোহাইতে হবে। এবং সেখানে বাংলাদেশের ব্যাপারটা একটু বলি। ফলে বাংলাদেশে আমাদের এই যে অভিবাসী এবং আমাদের এখানকার লোকাল ইকোনমি, এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এবং তেলের এই ব্যাপারটা, সরকার এখনো পর্যন্ত তেল বাড়াচ্ছে না, দাম বাড়াচ্ছে না, কিন্তু কতদিন সরকার এটা পারবে এটা নিয়ে সন্দেহ আছে। আর আমাদের অভিবাসী প্রবাসীদের আমরা রেমিটেন্স যোদ্ধা এইসব অনেক সুন্দর আবেগী কথাবার্তা বলে সম্মান করি, কিন্তু বেসিক্যালি দেশের মানুষেরই নাগরিক মর্যাদা, মানবিক মর্যাদা যেখানে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় নাই, সেখানে বিদেশে যারা থাকে তাদের মর্যাদা এখন ওই জায়গায় যায়নি। কিন্তু আমাদের যেটা দরকার, সেটা আমি বলতে চাই, সেটা হলো বাংলাদেশের এই যে ঘনবসতিপূর্ণ একটা দেশ, এখানে রিসোর্সের অভাব, আপনার চাকরির অভাব, অর্থনৈতিক সমস্যা এবং বেকারত্ব, এগুলো সামাজিক অস্থিরতা, ক্রাইম, হ্যাঁ, এগুলো সব কিছুর সাথে জড়িত এই একটার সাথে। ফলে আমার মনে হয় যে আমাদের শিক্ষিত বেকারের কথাই যদি আপনি শুধু চিন্তা করেন, আমাদের শুধু প্রবাসী শ্রমিক বানাইলে হবে না, প্রচুর অভিবাসী বানাইতে হবে। কোটি কোটি পরিবার, শিক্ষিত ছেলে মেয়েকে ইউরোপ, আমেরিকা অভিবাসী বানাই দিতে হবে। তাহলে যেটা হবে, আমাদের ফার্স্ট, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ওইসব দেশের রাজনীতিবিদ হবে, পলিসি মেকার হবে, হ্যাঁ, উন্নত নাগরিক হবে। তখন রেমিটেন্সের এখন যে অবস্থা, হ্যাঁ, রিসিশনাক হবে, এটা পৃথিবীর সব দেশে। ফলে এই জিনিসটা যদি আমরা গুরুত্ব দিয়ে নিতে পারি, ফলে স্টুডেন্টদের লোন, বিদেশে যাওয়ার পথকে সহজ করার ক্ষেত্রে সরকারকে একটা উদ্যোগ নিতে হবে। শুধু শ্রমিক না, শিক্ষিত, আপনার প্ল্যান থাকতে হবে 5 বছরের মধ্যে 5 কোটি পাঠাই দিব, সবাই যাইতে রাজি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অর্থনীতির উপর নেতিবাচক প্রভাবের বিষয় নিয়ে আমরা আসলে কথা বলছি। একটা হচ্ছে তেল, অবভিয়াসলি তেল নিয়ে সংকট তো হচ্ছেই। আর হচ্ছে জব ক্রিয়েশন। যদি আমাদের দেশে প্রতি বছর গড়ে 22 লক্ষ জব, মানে লোক ওয়ার্কফোর্সে যোগ হয়, এর মধ্যে 14 লক্ষ লোক মোরলেস কাজ পায়, আর 8 লক্ষ লোক কোনো কাজ পায় না। প্রতি বছর 8 লক্ষ বেকার যোগ হচ্ছে। ওই 14 লক্ষর মধ্যে আবার 8 থেকে 10 লক্ষ হচ্ছে বিদেশে যায়, প্রবাসী, এবং মিডল ইস্টে যায়।
এইটাও সিরিয়াস স্টেট ফেলিওর। রিপন ভাই আবার বলবে যে এতদিন বলি নাই, না সবসময় বলছি, না এখন বলেন, আমরা কনসিস্টেন্টলি বলেছি শুনছি, যে অসুবিধা কি? একটা করে ভাষা শিখান, কনসিস্টেন্টলি বলেছি মোবাইল অ্যাপস বানানো না শেখান, এটা আমার প্রাইম মিনিস্টার কিন্তু অলরেডি বলছেন এডিশনাল একটা ভাষা শেখার জন্য এবং উদ্যোগ already নেন। এটা এত ইজি না, এটা অনেক কঠিন কাজ, ভাষা শেখা খুব কঠিন কাজ। জাপানি ভাষা শেখাবেন, টিউটর নেই। স্কুল আমি বলি শামীম, আমার মেয়ে তো আমেরিকাতে তার আর্লি এজে পড়াশোনা করতো ওখানে, তো ওইখানে ওই দেশে জন্ম হয়েছিল, তো ওখানে কম্পালসারিলি প্রতি স্টুডেন্টকে স্কুলে তাকে একটা এডিশনাল ভাষা ফ্রেঞ্চ বা রাইট। জি। তো আমরা সুতরাং যদি এটা খুব কঠিন ব্যাপার। অলরেডি আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান অলরেডি উনি ডিসিশন নিয়েছেন, ওনার প্ল্যানের মধ্যে ছিল যে স্কুলগুলোতে আমরা একটা বিদেশি অতিরিক্ত বিদেশি ভাষা আমরা শেখাবো। টিচার পাওয়া একটু কঠিন হবে, বাট হ্যাঁ সরকার চাইলে আনতে পারবে, বিদেশ থেকে আনতে হবে। আমরা ট্রাই করেছিলাম জাপানি ভাষার জন্য, একজন টিচার গড়ে মাসে 6.5 লক্ষ টাকা চেয়েছিল তার জাপানি স্ট্যান্ডার্ডে। কঠিন কাজ, বাট এনিওয়ে উদ্যোগটা আপনি ভালো। ইয়ে করবেন, আপনার সেকেন্ড যেটা মানে হচ্ছে trainer of the trainees তৈরি করবেন, এখন যদি অসুবিধা কোনো তো নেই, কারণে তাই না? আমাদের এই যে মানে এই 8 লাখ বা লোক না যায় 1 লাখ, তাহলে আমাদের ওয়ার্কফোর্সে 8 লাখের সাথে আরো 4-5 লাখ বেকার যোগ হবে। আবার যদি ফিরে আসে ভয়াবহ, এবং কোনো রিইন্টিগ্রেশন, কোনো রিস্কেলিং আপস্কেলিংয়ের কোনো স্কিম বাংলাদেশে নেই। একটা প্রজেক্ট আছে, কোভিড পিরিয়ডের সময় অনেক টাকা দেওয়া হয়েছিল এই যে ফিরে আসা মাইগ্রেন্ট ওয়ার্কারদের রিস্কেলিং। Rehabilitate করা। এটা খুব একটা ভালো কাজ হয়নি। আমি এ বিষয়ে অনেক কাজ করেছি, আমি বিষয়টা পুরোপুরি জানি। আমি পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশনের চেয়ারপারসন ছিলাম 5 বছর। কমপ্লিটলি গভর্নমেন্ট এটাকে ডিজোন করেছে, এবং সবচেয়ে খারাপ করেছে ইউনুস গভর্নমেন্ট। ইউনুস গভর্নমেন্ট 2 বছরে মাইগ্রেশন ওয়ার্কারদের জন্য কোনো কাজ করেনি। এরা ইকোনমির লাইফলাইন, এরা টোটালি আমাদের যে টাকাটা আসে প্রায় 22,000 কোটি টাকা, ভুলে গেছি এমন এনিওয়ে, মানে এটা ছাড়া বাংলাদেশে কিছু নাই। গার্মেন্টস আর রেমিটেন্স ছাড়া বাংলাদেশে কিছু নাই, অ্যাবসলিউটলি কিছু নাই। বাংলাদেশ যা কিছু হয়েছে এই রেমিটেন্স দিয়েই হয়েছে। অথচ তাদের পিছনে মাত্র 2 পয়সার বাজেট দেওয়া হয়, 2 পয়সা। কারণ ম্যাক্সিমাম বাজেট আগেই দুর্নীতি করা যাবে এমন জায়গায় দিয়ে দেওয়া হতো বড় বড় প্রজেক্টে। এদেরকে যদি আপনি 5%, 3% খরচ করতেন, আমাদের রেমিটেন্স 3 গুণ হতো। ভারত আমাদের সমান রেমিটেন্স লোক দিয়ে 3 গুণ আয় করে। ইভেন নেপাল এখন আমাদের থেকে বেটার এই মাইগ্রেশনে। নেপাল মিডল ইস্টে মহিলা পাঠায় না, মিডল ইস্টে তারা দক্ষ ওয়ার্কার পাঠায়। ফিলিপাইন এক্সেলেন্ট রোল মডেল। আপনি মিডল ইস্টে যাবেন, দেখবেন সব সিকিউরিটি গার্ড এয়ারপোর্টের ভিতরে ওরা ফিলিপিনো, নার্স ফিলিপিনো। শিক্ষা থাকতে হবে, তারা ট্রেনিং থাকতে হবে। দক্ষতায় চলে জি, গেছে, জি, জি। দক্ষতা একটা লেভেলে চলে গেছে। আমাদের এইটার বিষয়ে কোনো উদ্যোগই নেওয়া হয়নি না জি, সবাই। ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট, মানে নেগেটিভের মধ্যে কিন্তু পজিটিভের ব্যাপার একটা আছে, যে সেখানে ধ্বংস হচ্ছে না আমাদের যে আনস্কিল পিপল যারা, তারা তো সেখানে নির্মাণ কাজেও তো গিয়া অনেক অধিক সংখ্যক, আমাদের আলোচনায় আসছে যে অনেক অধিক সংখ্যক পাঠানো সম্ভব হবে যদি সরকার সেই মানে নেগোসিয়েশনটা করে, যে যেই সমস্ত দেশ মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশ ধ্বংস হচ্ছে বিল্ডিং রিবিল্ড করার ক্ষেত্রে, মানে এই জায়গাগুলি সরকার কাজ করছে কিনা? না নিশ্চয়ই মানে সরকার কাজ করছে, এবং আমাদের তো একটা মোটামুটি বলতে পারেন যে মানে টোটাল মিডল ইস্টে আমাদের একটা ভালো ওয়ার্কফোর্স অলরেডি আছে। কিন্তু যে কথাটা আমরা বিভিন্ন সময় আলোচনা হয়েছে, এটা নতুন কিছু না, সেটা হচ্ছে যে আপনার একজন রাস্তার ক্লিনারে আমি লোক পাঠাবো, আমি মেশন হিসেবে লোক পাঠাবো, তার চেয়ে যদি আমি ওই যে ভারতের কথা বললেন যে অনেক কম সংখ্যক লোক পাঠিয়েও তারা অনেক বেশি রেমিটেন্স তারা ড্র করে, বিকজ অফ দ্যাট তাদের ওখানে দক্ষ শ্রমিক এবং শিক্ষিত লোক সেখানে বেশি যায়। তারা ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে, তারা ডাক্তার পাঠাচ্ছে, তারা নার্স পাঠাচ্ছে। ইউনুস গভর্নমেন্টের সময় মানে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সময় জাপানের সাথে একটা মানে আমাদের দেশে একটা মানে চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী কিন্তু আমরা সেখানে জাপানে অনেক এল্ডারলি পিপল আছে, মানে আমাদের যেমন এখন ইয়াং পপুলেশনের ডিভিডেন্ড এনজয় করছি আমরা, ঠিক জাপান এটা ঠিক উল্টোটা ভোগ করছে। অর্থাৎ জাপানে এখন মানে এজেড পিপুলের সংখ্যাটা অনেক বেশি, এবং তারা ইনফ্যাক্ট তাদের ন্যাশনাল ইকোনমিতে বার্ডেনের মতন হয়ে গেছেন। বাট রাষ্ট্র তাদের আবার দায়িত্ব পালন করতে ওখানকার নিয়ম অনুযায়ী। এখন এই 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 যে এজেড পিপলগুলোকে, বয়স্ক লোকদেরকে টেক কেয়ার করার জন্য, নার্সিং করার জন্য তারা এখন ওখানে লোক বল পাচ্ছে না, বাংলাদেশ থেকে পাঠাতে হবে এখন, মানে বিভিন্ন দেশ থেকে তারা লোক হায়ার করছে। আমাদের দেশের সাথে একটা চুক্তি হয়েছে। এখন ওই জায়গায় যদি আপনি এনগেজ করতে চান, বেতন ভালো, তাহলে প্রথমত তো জাপানি ভাষা জানতে হবে, কথার কথা। চায়না এখন মানে বুমিং একটা অর্থনীতি মানে রাষ্ট্র। চায়না ভবিষ্যতে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে চায়না কোথায় যে দাঁড়াবে, মানে আনবিলিভেবল জায়গায় চলে যাবে। সুতরাং আমাদের এখন চাইনিজ ভাষাও শিখতে হবে। একসময় আমরা আরবি ভাষা মানে অর্থাৎ মিডল ইস্টে কমিউনিকেট করার জন্য আমরা মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমরা শিখতাম, আহলান সাহলান বলতাম নাকি, হ্যাঁ। এখন ওই আহলান সাহলানের পাশাপাশি আরও কিছু
আরিয়াসো কি আরিয়ানা গোদাসি নাকি গোদাই মাসো বলে জাপানিরা, আরিগানো কোথায় আরিগাতো জি, গোজাইমাসু। জি। এখন ওইগুলো শিখতে হবে। তো সুতরাং এই জন্য তারেক রহমান সাহেব যেটা খুব লং টার্ম প্ল্যান নিয়েছেন, যেটা আপনি মানে রাতারাতি আপনি করতে পারেন, কিন্তু এখন থেকে যদি স্কুল লেভেলে যদি চালু করা যায়, বেশ পার্টিকুলারলি খুব অল্প পরিসরে যদি চালু, উনি বলেন অনেক টাকা বেতন লাগবে, আপনি 100 জন আপনার জাপানি টিচার দরকার হয়তো হবে না এই মুহূর্তে, বা 100 জন চাইনিজ টিচার দরকার হবে না। আপনি জানেন যে বাংলাদেশের অনেক ছেলে মেয়েরা যারা চায়নায় পড়াশোনা করে তারা কিন্তু ওখানে দুভাষী কাজ করে। সুতরাং আমাদের যে ফোর্স তৈরি হচ্ছে না তা না, হচ্ছে, মানে নিজেদের প্রয়োজনেই তারা সেই কাজগুলো করছেন। সেগুলোকে যদি আমরা ন্যাচারাল রিসোর্সের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই যে সংকটটা দেখছি, এই সংকটের মধ্যে আমরা সম্ভাবনাও তৈরি করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ রাসেলুজ্জামান রিপন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, রাজিকুজ্জামান রতন এবং রেজাউল করিম রানী, আপনার চারজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।